কোন জেরক্সটা কথা বলছো তুমি? এই চ্যাপ্টারে তোমার জেরক্স এটা থেকে জেরক্স করে দেবো। এটা যদি দিতে হবে তো আগেই দিয়ে দিতাম। তোমারটা ওই ব্যক্তি কি দেওয়া হয়েছে পুরি এসে যেটা বসেছে রাখবেন বলে কেন রাখলে তার পুরোটা এসে দিব বেশি চালাতে পারি রাখবেন এবার তাই তো নিজেই শিখে প্র্যাকটিস করবে পরীক্ষার আগে এরকম আর দু একজন হবে না আরো সাধারণ মতো হবে না রে মানে সাধারণ ফেমাস তোর জীবনে একখানা আমি তো অবাক হয়ে গেছি শুনু বাবা বলছে আমার পরীক্ষা সামনের সপ্তাহে কি ফেল করেছে শুনি আমি বললো তো হ্যাঁ ফেল করেছে হ্যাঁ এখন তো সারা লিখে আছে কিছু লিখে আছে পাঁচশো এখন তো সারাদিন ওই দিন বাদে ফোন নিয়ে বসে থাকে মন থেকে ভালো তো বাবা বললো যে এবার মেয়ের বিয়ে দিয়ে দেবো বাহ এই আর শুভ কাজ করে শুভ কাজ হচ্ছে এই সাইকেল দোকানে বললো সাইকেলওয়ালা বললো এইবার একটা কাজের কাজ হয়েছে আর পেজ নাম্বার ও তো বাড়িতে আসলে দেখো না হ্যাঁ এই একটা ভালো প্রস্তাব দিয়েছে তাও তো দেখি বাড়ি কাজ করলে শুধু খুব গাড়া না হ্যাঁ নেই আর বাড়ি কাজ দাও, 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 বাড়ি কাজ। চল্লিশ জন কাজ দূর বস না হলে হ্যাঁ অবশ্যই আর সরকার হবে ভালো মতো এক ও মানে অঙ্কিত করে আনেনি আজকেও এক থেকে কোথায় ওই এক থেকে 3 থেকে 7 এক থেকে তাহলে তো 4-5টা অঙ্ক তাও যদি না করো তাহলে আর কি তাই হবে? আমার তো বুঝতে সময় লেগেছে তোমার ভিডিও দেখেছি লাস্ট বার দিনও দেখেছি ভালো তো ভিডিও দেখবা লাইক করবা সাবস্ক্রাইব করবা আমি ওরা আর ভিডিও ডবল লাইক করে জানো দাদা হ্যাঁ ভিডিও একটু ডবল লাইক করে দিচ্ছি তোমার ওর লাইক করে দিয়েছো হ্যাঁ তুমি আরো বেশি লাইক পাবা আমি তো কাটাকুটি করেছিলাম হ্যাঁ কাটাকুটি আমিও করতাম কোনো অসুবিধা নেই আমার তো মাধ্যমিকের খাতা প্রথম 5 পাতা কাটাইছো বাহ, তুমি তো নায়ক আমার পেছনে যেন হাঁ করে বসে আছি কখন দেখে লিখবো আমি করছি আর কেটে দিচ্ছি অঙ্ক যা ও তো তাহলে কাজ ও কেঁদে ফেলার মতো অবস্থা হলো কার সামনে পেলাম শুধু অঙ্ক কেটে দেয় ও দাদা হ্যাঁ এই প্রথমগুলো পড়েছি প্রথমগুলো করতে তো বলা হয়নি হ্যাঁ তোমাকে কালকে বললাম আরে মায়ের কেন তুমি মামার বাড়িতে গেছিলাম সময় হয়নি কেন না কিছু মামার বাড়িতে গেছিলাম রাত্রিবেলা কে দিতে বলেছিল আর পরীক্ষা না এখন আমার বাড়ি যেতে তোমার হবে। করেছি মানে করেছি প্রথম শেষ আর দেখতে হবে তুমি বাহ বাড়ি কাজ দিয়েছি এক করেছো আর এক তাও বলছো প্রথম যে দেখতে হবে। না ওইসব না প্যান্ট পরছিস গায়ে আর জামা পরছিস পায়ে এই একটু অতিরিক্ত হ্যাঁ, আমি খারাপ কথা বললাম খারাপই বলেছো কি খারাপ বলেছি তুমি যখন বলবো একটা মানুষ প্যান্ট দিয়ে এখন কি জামা পরে হ্যাঁ যাচ্ছে? আছে ওরকম পাবলিক কিছু আছে দেখা যায় তাহলে টিকটক স্টার ইনস্টাগ্রাম স্টার ইনস্টাগ্রাম তখন কে জামা পরে কি আছে, প্যান্ট আছে। জামা প্লাজো প্যান্ট ঢিল দিল আছে 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 লোক কোন আছে। সিন কিন্তু বিষয়টা হচ্ছে তোমাকে কাজ দিয়েছে কোনটা তুমি করেছো কোনটা আরে যে কোন 40 মিনিট বস জানি না 40 তাহলে আমরা কিন্তু ওই ছোট অঙ্ক খুঁজে খুঁজে করে আনবো ও আচ্ছা আচ্ছা। আমার মাসে ছিল আমি তো অঙ্ক করে নিচ্ছি ফেলবো না আমি সে একজনকে পাওয়া গেল দাও আর দুজনকে অঙ্কিত দা অঙ্কিতও তো আছে ও তো অঙ্কিতের খাতায় কি করা আছে ঠিক আছে? গুড বয় ছিল কিন্তু সব ওইগুলো নেই অরিজিনাল গুলো নকলগুলো আছে চলো স্টার্ট করে দাও যা দাও 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 ওর অল্পই করাবো 20 বার অঙ্ক করছি। হ্যাঁ 20 বার তাও ঠিক আছে এই করো করো তাড়াতাড়ি করো কি আমার দেখবা না কি দেখো এমন আর থাও তুমি। এই কি এমন ও আমরা তো জানি আগের দিনটা দাঁড়াও আরো কয়েকজন যাবে একা একা দিও না সবাইকে নিয়ে যাবো দাঁড়াও শোনা একা ও আগের দিনটা দেখতে যায়নি তো ইমা না বাড়ি গেলে পরেই তো দেখছি আগের দিন যাবে দেখে নাও ওইদিকে আছে আরে করে দে করে দে এই তো, আব্বাস বেটা মত কর যা খুব ভালো তুমি রাস্তায় দেখে কি মনে পড়েছিল বুঝলে তাহলে সে আর- চলো আজকে আর 12টা থেকে 20 বার সামনে কুড়ি মিনিট করে দশ বার। ওরা আগের দিন 40 মিনিট না ওই করে সব 10 বার ওই করেছে। 40 বার ঠিক দিয়ে আছে? 20 বারই করেছে। 1 1 2 4 3 5 8 11 13 ঠিক আছে 15 12টা থেকে একটা আঠেরো। বললাম একটা ও নয় হয়েছে আমি জানি না আমি জানি ও থেকে যেটা বলছি আরে কিছু তো লজ্জা শরম করো একটু বিজ্ঞানটা ট্রেনে পড়াশোনা করে তো উঠবোস করে তো তারপর দেখতে এই বলে এই উঠবো রাত একটা সময় ফোন করি আরে শোনো হয়ে গেছে হ্যাঁ পরে এবার এই শোনো, এরপরে 8 8 নাম্বার কোশ্চেন দাও কি লেখা আছে আচ্ছা 8 নাম্বার কোশ্চেন এর নতুন সূত্র লাগবে হ্যাঁ 8 নাম্বার কোশ্চেন দেবে লেখা আছে একটি আর ওই বলতে সূত্র খাতা নিয়ে আসতে হবে বইতে দাও লেখা যাবে একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য মানে একটা বৃত্ত আছে এই
বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 28 সেমি, মানে কি এটা একটি কেন্দ্র, এটা যে ব্যাসার্ধ এটা হচ্ছে 28 সেমি। বলছি কি এই বৃত্তের 5.5 সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ, মানে এইখান থেকে এত দূর মনে করে একটা বৃত্তচাপে যার মাপ কত 5.5 সেন্টিমিটার। এখন কোশ্চেনে বলেছে যে এই বৃত্তচাপের কেন্দ্রীয় কোণের মান কত? বৃত্তচাপের কেন্দ্রীয় কোণের মান কত? মাথা কোথায় হয়ে গেছে? পেজ কত? 276 বললাম তো। 276 পড়ে লেখা। না, আমাকে জিজ্ঞেস করছিস কেন? আচ্ছা। একজন আছে। এইখানে তোমাদের একটা সূত্র বইতে আছে, তাকিয়ে নাও। কত নম্বর পেজ? বইতে আছে পেজ নাম্বার 275। বল। 275 পেজে দেখো উপরের দিকে চলে যাও। দেখো উপরের দিকে নীল কালি দিয়ে লেখা আছে না পেলামের পরে আর একক। পেজো, হ্যাঁ। ওইটা হচ্ছে সূত্র। দেখো লেখা আর আছে একক দৈর্ঘ্য। আর একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের এস একক দৈর্ঘ্যের বৃত্তচাপ কেন্দ্রে যে কেন্দ্রস্থ কোণ উৎপন্ন করে আর বৃত্তীয়মান থিটা হলে এস ইকুয়াল টু থিটা। এটা কি দাদা? থিটা থিটা পেজো, এস ইকুয়াল টু থিটা। হ্যাঁ, থিটা 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 মানে এটাই যে এটা হচ্ছে বৃত্তচাপ, তাহলে এটা হচ্ছে কেন্দ্রীয় কোণ, এই কেন্দ্রীয় কোণকে বলে থিটা। আমি এই জন্যই তো ওই cos থিটা যাইনি আগে, বুঝতে পেরেছো থিটা গুলো। আচ্ছা এবার হচ্ছে যে এটার উপরে দেখো দুটো কথা লেখা আছে। এটার উপরে দেখো লেখা আছে না থিটা ইজ ইকুয়াল টু s বাই r, পেছো ওটা, আর তার নিচে লেখা আছে দেখো s সমান সমান r থিটা, বুঝতে পেরেছো? এখানে এইখানে এই সূত্র দুটো মনে রাখবে, থিটা ইকুয়াল টু s বাই r আর s ইকুয়াল টু r থিটা। এস বাই আর কিটা নেই তো? আচ্ছা উপরের দিকে তাকাও, দেখো আছে ধরি লেখা আছে, ধরি অ্যাঙ্গেল x ও y উপরে উপরে। তো এটা এইটুকু না হ্যাঁ, বাদ এই তার মানে যখন থিটা বার করতে বলবো তখন হচ্ছে কি থিটা ইকুয়াল টু s বাই r, এই সূত্রটা মনে রাখবো, তাহলে বাকিগুলো আমাদের হয়ে যাবে। আচ্ছা এখানে s মানে কি বলতো? s মানে হচ্ছে যে বৃত্তচাপ 5.5 সেন্টিমিটার, এটা হচ্ছে s। বৃত্তচাপকে এস ধরবো তাহলে? আর কোন টাকা? আর এই হচ্ছে না পুরোটা না, এই ব্যাসার্ধটা হচ্ছে আর ব্যাসার্ধ চিরকালই আর কি হচ্ছে জানি আর আমাদের বুঝতে পেরেছো? তাহলে আমাকে বার করতে বলেছে থিটা। থিটা কি করে বার করবো? s বাই r, তাহলে 5.5 বাই 28। ঠিক আছে, এভাবে লিখো। তাহলে লেখা শুরু করো, দাঁড়াচ্ছে। দাঁড়াও লেখো। একটু দাঁড়াও লেখো যে দাঁড়াও না। বৃত্তটির ব্যাসার্ধ, ওদের সঙ্গে সরলে ভালো কেস করতে হবে। মানে যদি চেয়ে বসো না, দেখি যে ছেলেটা। আমার বন্ধু করিম কেমন শিখছে সেটা বলো। হ্যাঁ, ওই তো রাত 1টার সময় ফোন করে দিবি, দেখতে সময় দিয়ে দিয়ে 2:30 পর্যন্ত বক বক করবি। আইডির মতো করিম হলো না। হ্যাঁ। আচ্ছা বৃত্তটির ব্যাসার্ধ সমান সমান 28 সেন্টিমিটার। কোডিং শিখি কি করে এখন? এখন তো মাধ্যমিক। আরে এই এই হিসেবে অ্যাপ্লিকেশন বানাবে, ওই অ্যাপ্লিকেশনে তোমরা গেম খেলবা, যেমন ইনকাম করবে। ঠিক আছে, ঠিক চলে আসো। বানাচ্ছে না বানাচ্ছে। এবং কোডিং না, এটা অন্য কোটি। অন্য কোডিং। এবং বৃত্তচাপ কোডিং এর একটা নাম আছে। এর দৈর্ঘ্য সমান ব্যাঙ্গালোর ফুলিয়া। 5 ফুলিয়া ব্যাঙ্গালোর, ফুলিয়া ব্যাঙ্গালোর। ফুলিয়া ব্যাঙ্গালোর। আর দিগনগর আছে মাঝে মাঝে শুটিং করতে। আছে ঠিকঠাক। বৃত্তচাপের দৈর্ঘ্য 5.5 সেন্টিমিটার। এইখানে বৃত্তের যে কেন্দ্রীয় কোণ সেটাকে আমরা ধরে নেব ধরি। একটা বৃত্ত আঁকিয়ে দিই। বৃত্ত চাপের 3 টাকা রসগোল্লা। কেন্দ্রীয় কোণ সমান প্রথমে সমান একটু বুঝিয়ে দেবা। থিটা। এই যে ছবি এঁকে দিচ্ছি তো, দেখো এই কেন্দ্রীয় কোণটা হচ্ছে থিটা। ঠিক আছে? তাহলে অতএব বৃত্তরা দৈর্ঘ্য হয় নাকি? বৃত্তচাপের দৈর্ঘ্য, বৃত্তচাপের দৈর্ঘ্য মানে এখান থেকে এতটা হচ্ছে বৃত্তচাপের দৈর্ঘ্য 5.5 সেন্টিমিটার। বুঝতে পেরেছো? আচ্ছা তুমি কি এগুলো জানতে আগে? এগুলো হয়ে গেছে না এখন? আচ্ছা বৃত্তচাপের কেন্দ্রীয় কোণ সমান সমান থিটা। তাহলে অতএব কি লিখবো? এটা এরকম করে লিখে দাও। হ্যাঁ থিটা কি জিলাপির মতো লিখো তোমরা? না, এরকম করে দিয়ে এরকম। দেখা গেল। আমি তো চিরকাল গোল্লা পাখি পেট কেটে দিতাম। বলছি তাই তাহলে তো। বিনোদন আমার কাছ থেকে শিখেছি। ওরা ওই স্পিডে কেমন পাঠাতো দিত? ওই কারণে। দেখা দেখ ভ্রমণ মানে এইভাবে এই যে কি করে মতন? এই যে রাউন্ড আকার পরে পেট কেটে দিতাম। এরকম আমার অভ্যাস হয়ে গেছে এরকম। হ্যাঁ প্র্যাকটিস করতে করতে হয়ে যায়। হ্যাঁ ঠিক আছে। এরকম আচ্ছা থিটা। না। তাহলে অতএব কেন্দ্রীয় কোণ দিয়ে ওই তো ওই থিটা সেকেন্ড টাইম বলেছে। সমান সমান এই সূত্র কি?
এস বাই আর এস বাই আর আমাদের ছবিতে এস আর উল্লেখ করে দেওয়া আছে, বেশি কিছু করার দরকার নেই। কই এস বাই আর এস পেলো তার তো পেলো এস কই ওই গে এইটা এখানে এখানে আর আরে মনে দিয়ে আছে সত্যি আছে, হ্যাঁ সত্যি আছে। ও সবই তো বাচ্চাটা আছে। ও বলছে এস কোথায়? পেয়েছো তো এস? হ্যালো আচ্ছা শোনো শোনো, এস এর মান কত দেখো 5.5, আর এর মান কত 28, হ্যাঁ বুঝেছো? আচ্ছা এর পাশে না রেডিয়ান লিখতে হবে, সি দি দাও রেডিয়ান। সিডি তো বেশি আর সি পরে দেবো, আগে ইয়ে আনি পাই আনি দেবো। কেন মাথা অসুবিধা আছে? হ্যাঁ না অসুবিধার কিছু নেই। তাহলে আমি আচ্ছা 5 একটা ব্র্যাকেট দিয়ে দেবো, ব্র্যাকেট দিয়ে তার মাথার উপরে সি দেবো। আচ্ছা 5.5 ব্র্যাকেট এই দশমিক তুলে কত উপরে 55, নিচে কত গুণ করতে হবে? 10 দশমিক উপরে একটা করতে হবে। তাহলে এই কাটাকুটি করে 5 দিয়ে কাটলে 11, 5 দিয়ে কাটলে 2, তাহলে হলো কত 11/56, 28 দুগুণে 56, তাই তো? ও আর এবার বুঝবো, শোনো কোশ্চেনে দেখো বলেছে যে বৃত্তীয় মান বার করতে, কেন্দ্রীয় কোণটির বৃত্তীয় মান। এবার দেখো তোমরা সবাই জানো যে কেন্দ্রীয় কোণের বৃত্তীয় মান হচ্ছে কিভাবে বেরোয়, পাই বাই 180 তে গুণ করো বেরিয়ে যাবে, কিন্তু বেরোবে না। ব্যাপারটা হচ্ছে এখানে কেন্দ্রীয় কোণের মান যখনই চলে আসবে তখনই আমাকে এই সময় কি যুক্ত হবে, এই চিহ্নটার নাম কি বলো দেখি আমরা, পাই পাই চিহ্ন, এর সঙ্গে পাই যুক্ত হবে। এবার শোনো এই পাই হচ্ছে পার্সেন্টেজ জুড়েছিল, মনে আছে? না দেখো বলেছিলাম না যে কোনো ভগ্নাংশের সঙ্গে যদি পার্সেন্টেজ আনতে হয় নিয়ম কি, গুণ 100%, মনে আছে? কেন গুণ 100%? মানে পার্সেন্টেজের মান 1/100, আর তার সঙ্গে যদি তুমি 100 গুণ করে দাও তাহলে এই 100 কেটে গেলে 1 গুণ হয়, বুঝে গেছে? ঠিক তেমনই আমরা থিটা যখন জুড়বো, থিটা যখন জুড়ব, থিটার মান কত? এস বাই আর 180 না না অ্যাকচুয়াল মান, একটাই 22/7 যখন বৃত্তচাপের অঙ্ক থাকবে থিটার মান 22, অন্য আর বৃত্তীয় মানে বৃত্তীয় কোণ মানে যদি থিটা বার করো, থিটা বৃত্তীয় কোণ বা থিটা যখন বার করছো তখন পায়ে কিন্তু অ্যাকচুয়াল মান দিতে হবে, হ্যাঁ? পাই সমান কত হলো 22/7। তাহলে এখন প্রশ্ন হচ্ছে এখানে দেখো কিছু গুণ নেই মানে 1 গুণ আছে, তার মানে কি পায়ের সঙ্গে আমি যদি 1/পাই গুণ করে দিই, দিয়ে এটা এখানে বসে তাহলে কি বলতে পারবো? পারো, পাই পাই কেটে 1 হবে। এবার দেখো এই নিচে পায়ের মান কত 22/7, তাই তো? এখন যেহেতু এটা কি আকার বাই আকারে আছে, এক করে পেলে এক যে কোনো সংখ্যার সঙ্গে গুণ আকারে থাকে, কোনো বিষয় নেই। মোড়ল কত স্কুলের? 4 ওই 4 গুণ 1 মানে 4, এক প্রবলেম। আচ্ছা সমান সমান কত হলো পাই ইনটু 7/22, বুঝতে পারলাম? পাই ইনটু 7/22। তাহলে যখনই কোনো বৃত্তীয় কোণের সঙ্গে বা বৃত্তের কেন্দ্রীয় কোণের সঙ্গে আমরা হচ্ছে পাই আনার চেষ্টা করব, কিভাবে গুণ করব? 7/22 ইনটু পাই, মানে এটার সঙ্গে আমরা কি লিখবো? গুণ 7/22 ইনটু পাই। আর এখানে তুমি রেডিয়ান লিখতে পারো, মাথার উপরে এর মাথার উপরে সিন দিতে পারো, কোনো বিষয় না। আপাতত তোমরা রেডিয়ান লিখে পরে সিন, এটা কি বুঝতে পারলে? বুঝে গেল? বুঝতে পেরেছো? পাই আনলাম, এটা কি পায়ের উল্টো, এটা কি পাই, এটা কি পায়ের উল্টো, তাহলে এই দুটো কেটে গেলে 1 হয়, বুঝছো? এই দেখো 11 দিয়ে 22 কাটো 2 হবে, 7 দিয়ে 56 কাটো কত হবে? 8 হবে, ঠিক। তাহলে কত হলো পাই বাই 8 দুগুণে কত 16। এখন রেডিয়ানের জায়গায় তুমি পায়ের মধ্যে স্থির বসিয়ে দাও। এই যে আচ্ছা কেন্দ্রীয় কোণের মান এটা। আচ্ছা এবার যেহেতু এটা আমাকে বলেছে বৃত্তীয় কোণে প্রকাশ করো, কোন দুই ধরনের, সস্ত্রীকার বৃত্তীয় আর বৃত্তীয় ক্ষেত্রে পাই সি থাকে, এটা হচ্ছে সেটা। উত্তর দেখো তুমি যেটা আগে বললে না কি মানে 7/22 হলো ওটা বুঝে বেরিয়ে যাচ্ছে। ওই তো বলে দিচ্ছি পাই, এই দেখো পাই ধরো ধরো কোন একটা সংখ্যা 5 আছে, পাই পাই 16 পাই সি বসে মানে হ্যাঁ রেডিয়ান লিখা, এই দেখো তাহলে এখন উত্তর হয়ে গেছে হয়ে গেছে। কোন একটা সংখ্যা 5 আছে, তাহলে 5 এর সঙ্গে কিছু গুণ নেই মানে কত গুণ আছে? 1 গুণ আছে। এখন আমাকে বলা হয়েছে তুই 5 এর সঙ্গে পাই গুণ করে দেখো, মানে 5 কে তুই পাই দিয়ে প্রকাশ করে দেখো, তাহলে 5 এর পাশে আমি তাহলে পাই বসে গেল 5 পাই, তাহলে পাই তো আমি বেশি গুণ করলাম না, তাহলে একটা পাই দিয়ে আমাকে কি করতে হবে আবার পাই মানে পাই কি বলে পাই গুণ তুমি আগে টুকে নাও, তারপরে বলছি। উত্তরটা কি হবে দাদা হ্যাঁ উত্তর উত্তর যেটা দেওয়া আছে তুমি ঘুম থেকে আগে উঠো, তারপরে মই দিয়ে করে উঠো, ঘুম থেকে তো উঠতে পারো না। বিদ্যমান এত হবে তুমি চাষিবাসী ঘোষ বাড়ির মানুষ, হ্যাঁ? জিজ্ঞে থাকবা। হ্যালো হ্যাঁ বিদ্যমান এত হবে হ্যাঁ 5:30 4:00 সময়
আর দেখুন না কি ওটা করছে এস নাকি দাদা? আর ওই পুরো রোলিং করছে 1.5 ঘন্টা 4:30 উঠেছে সাড়ে বলো 5:30 বলো আর আচ্ছা দেখো এখানে যখন উত্তর লিখবো বৃত্তীয় কোণের মানে কিন্তু উত্তর লেখার সময় সি লিখবো না, হ্যাঁ? এই যা উত্তর লেখার সময় সি রেডিয়ান কিছুই লিখবো না, বৃত্তীয় কথাটার মধ্যে সব আছে। দাঁড়া দাঁড়া কিনে এবার আমরা একটু বুঝে দাও ওই তো অঙ্কটায় দুটো জিনিস আছে, রেডিয়ান না লিখলে কেটে দেয় রেডিয়ান লিখতে মানে চোখের পাশে অবশ্যই। তুমি অঙ্ক বুঝতে না না পারবো না। এই শোনো বলো বিষয়টা হচ্ছে যে কোশ্চেনে কি যে থিটার মান বার করতে দাঁড়া বলেছে, দাঁড়া আমি লিখি অঙ্কটা লিখে দাঁড়াও না। কেউ বুঝবে হ্যাঁ ঠিক আছে, নতুন অঙ্ক একদম নতুন কাজ শিখলে আমিও নতুন শিখি। আমরা কিভাবে থিটা শিখে গেলাম মনে নেই। অঙ্কগুলো ভালো না। এই ক্লাস 10 এ তো শুধু হয়ে গেছে। কি কোথায় থেকে যোগ হ্যাঁ হয়ে গেছে হ্যাঁ। ভাগ যোগ বিয়োগ শুরু থেকে তো শুরু করিস নি। তোর হাতে স্পিড আছে বুঝলে, হ্যাঁ চরম স্পিড তো কেটে কি করবো নেই হ্যাঁ হাত দিয়ে দাও, কি হাত দাও। এনে কার পিছে হচ্ছে না না আমি তো তোমার মুছে আবার লিখে তো দিলাম এটা বিচ্ছাল আমি লিখে দিয়েছি সবাই সব লিখে ফেললো জনগণ এই জনগণ লিখে ফেললো আমি জনগণ লিখতে পারি তো সব জনগণ করেছে ভোট বেশি তো আমাদের ভোট তো একা ভোট ভোটটা আমি দিচ্ছি না তো। লিখে দিচ্ছি না, আমি একটু লিখেছি। আমি যদি বলি না আমার ভোজ পড়া পুরো চলে যায় প্রত্যেকটা ঘরে যদি 4 জন করে হয় আমার শুধু 109 খানা আমাদের বুথের যে 200 কতখানা আমাদের ভোটের যে 200 আমি কত তো আমার শুধু পাড়ার কথা বলেছি বুকের কথা তো বলিনি পারো ফালতু ডায়লগ বাজি না করে না হুম পড়াশোনা করতে ও আমরা তেলকার কাজ নেই পাড়ার চ্যানেল সম্বন্ধে ঝামেলা করেছে দেখতে হবে না না এত লোক আমরা বুঝি দাও তুমি তো কিছু বলবাই না, আমার মাথায় বলে। বহুদিন আগে বলছি বোর্ডে একদমই হাত দেবে না। আর পাকা করে মুছিয়ে দিলাম ওটা। টুকে দিয়েছি চোখ বেশি কম পাউট করে দিয়েছি সব ঠিকঠাকই আছে হ্যাঁ ঠিকই আছে। এত পাকামো বলে দেখে আসো এটা আর কি চাপ দে ঠিক আছে বসে হয়ে না, ওই ওখানটা বুঝিয়ে দাও। কি হয়েছে? ওটা বুঝতে হবে। ওটা বুঝতে হবে। ধরো কোনো একটা সংখ্যা আছে 11/56 যেটা আচ্ছা 11/56 এখন ব্যাপারটা যে কোশ্চেনে বলেছে কি আমাকে বৃত্তীয় কোণে বার করতে, ষষ্ঠিক মান না বৃত্তীয় কোণে বার করতে। আর বৃত্তীয় আর ষষ্ঠের উপর বুঝবো কি করে বুঝবো কোনটা কি ও পড়িয়েছিলাম তুমি বুঝতে পারো না বুঝো। এখন বৃত্তীয় মানে ওখানে পায়ের উত্তর আসবে, পাই রেডিয়ানে উত্তর আসবে, তাহলে এখানে আর পাই রেডিয়ান আনতে হবে, তা তুমি পাই রেডিয়ান লিখে দিলে, রেডিয়ান তো ছিল পাই লিখে দিলে। এখন বলছো যে একটা যদি পাই গুণ করো তাহলে তুমি তো এমনি এমনি গুণ করতে পারো না, তাহলে আরেকটা পাই দিয়ে তোমাকে কি করতে হবে ভাগ করতে হবে, তার মানে কি 1/পাই দিয়ে তোমাকে আবার গুণ করতে হবে, পাই পাই কেটে গিয়ে এক হয়ে যাবে ঝামেলা শেষ। এখন 1/পাই এর মান কত সেটা দেখো, 1/পাই এবার পায়ের মান কত 22/7। ভাই ভাই এটা কি ওই আমরা বৃত্তচাপের অঙ্কের ক্ষেত্রে এটা মনে রাখো, বৃত্তচাপের অঙ্কের ক্ষেত্রে পায়ের মান 22/7। ওটা পায়ের কি এটা ওই মান সবসময় 22/7 থাকবে যদি কোনো কিছু সংখ্যা না থাকে হ্যাঁ বৃত্ত দিয়ে মানে চাপলাম বলতে। হ্যাঁ এবার দেখো, এবার হচ্ছে যে 22/7 যদি একের নিচে আছে তাহলে এটা কি হয়ে যাবে উল্টে উল্টে যাবে, তাহলে হবে কত 7/22। এটাই বলা হলো যে 1/পাই দিয়ে করে গুণ না করে 7/22 দিয়ে গুণ করবো। ও এবার বুঝছি তো অনেকক্ষণ আগেই বলছি, তো বেশি হয়েছে আমি না করে দাদা তুমি বাড়ি গেলে বুঝতে পারো না না রাগ হয়েছে কি হয়নি, আমার সঙ্গে অনেকেরও রাগ হবে, তুমিও বুঝতে পারছো তোমারও রাগ হচ্ছে না দেখবা। আমি তোমার কথা শুনে কান ধরে রস করলাম বোর্ডে লিখে দিলাম আর বলে ফোন করবো না আজকে খেলা হবে। নয়টা দেখুন, একটি বৃত্তের অসমান দৈর্ঘ্যের দুটি চাপ, একটি বৃত্তের অসমান এই দিকটা দৈর্ঘ্যের মোছো। দুটি চাপ কেন্দ্রে যে কোণ ধারণ করেছে তার অনুপাত 5:2 এবং দ্বিতীয় কোণটির ষষ্ঠিক মান 30 ডিগ্রি হলে
প্রথম কোণটির ষষ্ঠিক মান ও দ্বিতীয় মান নির্ণয় করো। খুব সহজ ব্যাপার। মায়েরা কাপ হ্যাঁ ষষ্ঠিক মান মানে 360 ডিগ্রির মধ্যে যে মানটা বেরোয় 75 ডিগ্রি 135 ডিগ্রি এটা। বৃত্তীয় মান মানে এই যে পাই দিয়ে যে উত্তরটা বেরোয় পাই সিবাই শুনে আমার বুঝতে হবে স্পষ্টিক মান কোনটা হয় এখনই বলে দিলাম কি মানে পায় ছোটবেলা থেকে যে ডিগ্রিগুলো শিখেছো সূক্ষ্মকোণ সমকোণ সরলকোণ ইত্যাদিগুলো হচ্ছে কি ষষ্ঠিক সব বুঝতে পারছো। আর বৃত্তীয় মানে হচ্ছে কি পাই পাই থাকবে বুঝতে পারছো। আচ্ছা এবার কাপ চাও না ভিডিও মাঝে মধ্যে কোন বই দিয়ে নাড়া দিচ্ছ না না কেন না এখন আরে লেখো মানে দেখো যে আচ্ছা এখানে কিন্তু বৃত্তচাপ আঁকার প্রয়োজন নেই কারণ মান বলে দিয়েছে তাহলে আমরা লিখবো কি ধরি দুটি বৃত্তচাপের কেন্দ্রীয় কোণের মান যথাক্রমে আচ্ছা দরকার নেই তুমি করবো প্রথমটি সমান সমান 5x ডিগ্রি যে দ্বিতীয়টি হ্যাঁ দ্বিতীয়টি সমান সমান 2x ডিগ্রি। আচ্ছা বলতো 5x ডিগ্রি আর 2x ডিগ্রি কেন হলো? ওই যে বলবো ওই যে 5:2 আছে ওর সাথে কোন একটা সেই মানে এটা গুণ করতে হয় গুণ করতে হবে না এক্স ধরে হ্যাঁ ঠিক আছে কাছে তো বললে ঠিক আছে তাই লিখবো। আচ্ছা এখন প্রশ্ন অনুসারে আচ্ছা এবার দেখো কোশ্চেনে দেখো বলে দিয়েছি কি এবং দ্বিতীয় কোণটির ষষ্ঠিক মান 30 ডিগ্রি বইতে কোণের মান বলেছে 30 ডিগ্রি আর আমরা ধরে নিয়েছি 2x ডিগ্রি তাহলে এগুলো কি হবে সমান তাহলে প্রশ্ন হচ্ছে 2x ডিগ্রি ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি তাহলে বা x ডিগ্রি সমান সমান 30 ডিগ্রি বাই 2 কাটাকাটি করলে 15 দুদিকে ডিগ্রি উঠে যাবে তাহলে x সমান সমান কত হলো 15 তাহলে দেখো এখান থেকে এটা কি করে ডিগ্রি উঠে গেল এমনি দুদিকে সমান একই জিনিস একক থাকলে উঠেছে দুদিকে একই রকম একক থাকলে উঠে যায় অনুপাতের মতো। আচ্ছা এবারে দেখো কোশ্চেনে দিয়েছে যে প্রথম কোণের ষষ্ঠিক মান ও দ্বিতীয় মান হিসাব করি তাহলে কি লিখবো অতএব প্রথম কোণটির মান প্রথম কোণটির ষষ্ঠিক মান প্রথম কোণটির ষষ্ঠিক মান সেটা হয়ে গেছে আচ্ছা প্রথম কোণটির ষষ্ঠিক মান কত হবে তাহলে বলো x এর মান বেরিয়েছে 15 প্রথমটার মান 5x ডিগ্রি তাহলে 5 ইনটু 15 ডিগ্রি তাহলে 5 15 75 ডিগ্রি। এবার এটাকে আমরা কিসে নিয়ে যাব বৃত্তীয়। এবার এইটার ক্ষেত্রে কিন্তু এটা কি কোনো বৃত্তচাপের অঙ্ক না না হ্যাঁ বৃত্তচাপের অঙ্ক এই সময় যদি বৃত্তচাপের বৃত্তচাপের অঙ্ক আমরা এখানে s/r সূত্র অ্যাপ্লাই করেছি কি করিনি করেছো করিনি সরাসরি তো ডিগ্রিতে দিয়েছে বুঝতে পেরেছো এই যেহেতু 22টা দিয়ে আবার করতে হবে হ্যাঁ আচ্ছা আগের অঙ্কের ক্ষেত্রে একটা জিনিস হবে এই শুনুন ভালো করে আগের অঙ্কের ক্ষেত্রে কোথাও ডিগ্রি লেখা আছে ওদের মধ্যে এটা শুধু রেডিয়ান লেখা আছে এখানে আমি ডিগ্রি লিখেছি না 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 ডিগ্রি দাও নি এই কোণটার ক্ষেত্রে ডিগ্রিতে দেওয়া আছে মানে কি ষষ্ঠিক পদ্ধতিতে হবে দেওয়া আছে কিন্তু এখানে কিন্তু ষষ্ঠিক পদ্ধতিতে দেওয়া ছিল না ছিল না বুঝতে পারলাম অঙ্ক করতে করতে কিন্তু এগুলো একটু অভ্যাস হয়ে যায় আচ্ছা তখন বুঝার কোনটা ষষ্ঠিক আর কোনটা এমনি নরমালি বইতে ডিগ্রি লেখাই থাকলে থাকে। ষষ্ঠিক ডিগ্রি না থাকলে এমনি এই সমান সমান। আচ্ছা অতএব প্রথম কোণটির বৃত্তীয় মান প্রথম কোণটির বৃত্তীয় মান বলতো বৃত্তীয় মান কি করে বার করবো হ্যাঁ পাই লাস হবে বলো পাই বাই 180 ডিগ্রি দেখুন করে দেবো তাহলে হয়ে যাবে। আচ্ছা দেখো 5 দিয়ে যদি কাটি 3 5 15 5 6 30 5 দিয়ে কাটলে 5 15 অত কাছে আছে 5 আর নিচে হবে তোমার হচ্ছে লিখে ঝুঁকি লিখেছি। আচ্ছা না, এবার 3 দিয়ে কাটলে 12 3 দিয়ে কাটলে 15 হ্যাঁ 12 আর ছোট ছোট করে কাটানো অত ভাবার মাথা কাটানোর কি দরকার 12 আচ্ছা একক কিসে আসবে বৃত্তীয় মান তার মানে কি রেডিয়ানে আসবে তাই তো বৃত্তীয় কোণের মান রেডিয়ান মাথার উপরে সি থাকবে হয়েছে। আচ্ছা তো 3/12 মনে হয় কাটাকুটি যাচ্ছে 3/12 3 একে 3 3 4 12 তাহলে এখানে হলো 1/4 কি করছো কি কাটাকাটি করলো হ্যাঁ কাটাকাটি 1/4 না 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 এক তো ধরা যাবে তুমি এর আগের দিন এই কাটাকাটিটাই করেছিলে হ্যাঁ এই দাঁড়াও দেখি 15 আর 5 কাটাকাটি করি 5 দিয়ে 5 আর 15 3 5 মানে 3 দিয়ে 5 লিখতে হবে ঠিক না হ্যাঁ আমিও তো সেটাই বলছি আমি সেটাই ভাবছি যে 5 আগের দিনে
তাহলে 5/12 কি বলেন কেসটা বুঝতে পারলাম না। কেস কিছু হয়নি যা ছিল তাই আছে। 4 আছে 12 লিখলে আমি বলে দিলাম প্রথমত 5 দিয়ে কেটেছি 5 15 75 কায় হলো হলো 5 দিয়ে কেটেছি 5 15 75 হ্যাঁ 5 দিয়ে কেটেছি 36 হয়েছে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ কারণ ঠিক করে এবার 3 দিয়ে কেটেছি হ্যাঁ। 3 দিয়ে গেলে 3 বারং 36 12 বসছে 3 দিয়ে গেলে 3 5 15 5 বসছে এবার কি ঠিক আছে পাইছি ভাই 4 হলো 12 হলো আচ্ছা বৃত্তীয় কোণের ক্ষেত্রে কিন্তু মাথার উপরে কিন্তু সি এখানে লেখা আছে উত্তরে কিন্তু সি লিখবো না উত্তরে শুধু লিখবো 5 পাই বাই কারণ বৃত্তীয় বলে কথাটা উল্লেখ আছে লেখো। ওই কালিটা দিচ্ছি কোন কালিটা না রুমালটা কতদূর বরাবর? আর দুটো অঙ্ক করে পড়াতে হবে না বিরাট ভিডিও কিন্তু বাবা বুঝতে পারছিস তিন চারটে বড় অঙ্ক হচ্ছে। না, তুমি কতদূর বরাবর? ঠিক আছে আমার নতুন অঙ্ক তার মধ্যে তুমি কি ভাবছো কি আমাদের আমার অল্প অল্প ভালো ঠিক আছে আস্তে আস্তে চলো অসুবিধা নেই টেস্টের আমার আগে তোরা স্কুলে তোদের নিবো। হ্যাঁ। ইয়ে, এইটা আর সত্যি বড় কথা ধীরে ধীরে বলো। যাও দিয়ে রিংস না আজকে এই 10 মিনিট করো 10 মিনিট শেষ হবে 10ই তো হলো 9 হলো নয় মিনিট। তাহলে 12 13 পর্যন্ত 13 বাজে আমার সেটা পর্যন্ত। ওটা এবার শেষ পড়াতে পর্যন্ত হবে। 11-12 থেকে দাঁড়িয়ে যাবে তাহলে। আমার বুঝতে পারছি। আর সব আরে হ্যাঁ সহজ সহজ অঙ্ক এর কত সময় লাগে করতে অবশ্য তোমার কাছে আমার কাছে তো কঠিন বড়ই না শুধু এক্স এক্স সমান 15 লিখবো তাই তো উত্তরে আর শুধু 15 লিখবো তাই ষষ্ঠীকে ষষ্ঠী ধরে 75 ডিগ্রি আছে এক্সের মান লিখতে হবে না চার ঘন্টা হচ্ছে হোমওয়ার্ক করে রাখতে পারি না বাড়ি গেছে নতুন নম্বর দেবো পুরো নম্বর দেবো আর না দেবো না। আর করে রাখতে তো এই জঙ্গল করা দেখেছো টাইম দিতে গেছে হ্যাঁ ঠিকই করে জায়গাতেই করে আমিও তাহলে এইগুলো তো বাড়ি কাজ দেবো। এইগুলো এসে আমার দেখি তো আমার বাড়ি কাজ করছে। তুই কি ভালো বাড়ির কাছে দেখার পরে আমি করতে দেবো না পারলে উপস্থিত জানি না তুই করতে যা এক্ষুনি করে দাও আমি দেখি যে বাড়ির কাছে লোকে পড়াতে শুরু করুক তারপরে করতে দেওয়া বলে দেবে আগে আর আজ 10 অবধি করো হ্যাঁ আর 10 আজ এই করে থাকা দা আরে 13 বন্ধ করো তাহলে কাল পরের দিন এই 4টা করে দিতে পারবো না চারটে হবে না করে দিই। পরের দিন আমি এমসিকিউ করাবো তাহলে আজকে আজকে 13 পর্যন্ত হবে ও অত করে না হবে আরে দিতে হবে বুঝতে হবে তুই কম বকো সব বুঝতে পারবে শুধু বকাটা কম দেবে তাহলে আচ্ছা, একটু পেজ ব্রেক number দিবা 77 কিন্তু ও এক লং করে দেবো, ব্রেক দেবো, দিবা দেবো। 8টার সময়টা ব্রেক করবো হ্যাঁ আটটা কেন দেখি দেবে না 8টা 5 ব্রেক করবো চল 10 এর কোশ্চেনে দেখো দাঁড়া দাঁড়া আমি হোমওয়ার্ক করি আমি তোমার আর করতে হবে না করতে হবে, এত দেরি 10 এর লাগে কোশ্চেনে দেখো একটি ঘূর্ণায়মান রশ্মি আছে ঘূর্ণায়মান রশ্মির বিষয়টা কিন্তু আলাদা হ্যাঁ জিনিসপত্র নিয়ে এসে বুঝাও হ্যাঁ জিনিসপত্র নিয়ে আসো জিনিসপত্র কি আর আনবো আর সব আছে হ্যাঁ দেখো জিনিসপত্র একটা ইয়ে নেই সব আছে দাদা গেছে সব দিকে বল মল কিছু লাইন করে দেখো ও ঠেলা গাড়ি ও কাট লাগাইতে জানো আচ্ছারের গাড়ি ওই পাঁচজন গ্যাটি ভেঙে পড়ে রিডিং এর তো এত আচ্ছা আচ্ছা সি লিখে দিই এই শোনো আচ্ছারের গাড়ি ব্যাপারটা হচ্ছে যে ওই তো নিজে বানিয়েছে এরপরে ভেঙে গেছিল না দাও না আচ্ছা ঘূর্ণায়মান রশ্মি ব্যাপারটা হচ্ছে এটা মনে করে নিচে সরল রেখা নিচেটা হচ্ছে নিচে সরল রেখা। সরল রেখা এবার এই রশ্মিটা মনে করে ঘুরছে হয়েছে ঘুরছে কেমন করে এটা কেন্দ্র মনে করে যে এটা ঘুরছে না না ঠিক আছে এটা বুঝো উপর থেকে শুরু হলো এই রশ্মিটা এক পা ঘুরলো তাহলে কত ডিগ্রি কোণ তৈরি করবে 360 ডিগ্রি বুঝতে পারলো যদি দুপাক ঘুরে 360 এর সাথে 360 যোগ হবে 720 আচ্ছা একটু বড় করে দিন 720 বুঝা গেল এটুকুনি আচ্ছা এটা আমি হাত দিয়ে যদি ধরে বেটার করবো যে কপাক খাবে তার সাথে 360 করে একটা পাক একটা হলো আচ্ছা, যোগ হবে। আচ্ছা এরপর সেকেন্ড নিয়ম হচ্ছে যে যদি এটা ঘড়ির কাঁটা তাহলে সামনে দিয়ে ঘুরে রেখে তোমার দিকে ঘড়ির কাঁটা কোন দিকে ঘোরে এদিকে ঘোরে তো হ্যাঁ তাহলে ঘড়ির কাঁটার দিকে যদি ঘোরে তাহলে হচ্ছে সেটা মাইনাস
ঘড়ির কাঁটার দিকে ঘুরলে মাইনাস মাইনাস, আর ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরলে প্লাস তাহলে মাইনাস আর প্লাসের জন্য কিন্তু বেশি মাথা খাটানোর দরকার নেই। ঘড়িটা কোন দিকে করে? ঘড়ির কাঁটার ডান হাত বরাবর করে, বুঝতে পেরেছো? ডান হাত এই যে এরকম করো, নিচের দিকে নাও, হ্যাঁ ওই দিকে করো। বুঝতে পারলাম কিছু? তাহলে কি বললাম, মনে করো এটা স্থির, এটা অন্য একটা রেখা বা রশ্মি ঘুরছে, ঘূর্ণায়মান রশ্মি এক পাক ঘুরলে কত ডিগ্রি হয়? 360 ডিগ্রি হয়ে গেল, হয়েছে। এখন যদি এই ঘোড়াটায় দুপাক ঘোরে তাহলে 360 ইন্টু 2 360 ইন্টু 2 হয়ে যায়। আরেকবার বললাম আবার কি? আচ্ছা এবারে যদি এটা ক্লকওয়াইজ ঘোরে তাহলে মাইনাস হবে, অ্যান্টি ক্লকওয়াইজ হলে প্লাস। এইবার শুনো, অ্যাঙ্গেলটা এখান থেকে শুরু হলো, রশ্মিটা এখানে ঘোরা শুরু হলো, ভালো করে বুঝলো, এই ঘুরে 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 এইটুকুনি হলো, তাহলে কত ডিগ্রি ঘুরলো? 360। দিয়ে ব্রেক মারতে ভুলে আরেকটু এগিয়ে গেল, কিন্তু পুরোটা ঘুরলো না, তার মানে কি 360 ঘোরার পরে আরেকটুখানি এগিয়ে গেল না, বুঝা গেল? তাহলে এটাকে বলে যে একবার পূর্ণ পাক ঘূর্ণন, তার সঙ্গে একটুখানি এগিয়ে যাবে, বুঝা গেল? আচ্ছা এখন যদি আমি যে মানে লিখবো, মানটা যদি লিখি মাইনাস দিই, তাহলে সেটা কোন দিকে ঘুরেছে? ঘড়ির কাঁটার দিকে। ঘড়ির কাঁটার দিকে, মাইনাস মানে দিকে, উল্টো মানে প্লাস, সোজা মানে প্লাস। মাইনাস, ও মাইনাস। উল্টো মানে প্লাস। এই কোশ্চেন বল। এবার হচ্ছে আসো লাভ হয়ে যাবে। না ওটা এই আসবে, আমাদের তো অত্যাচার ও ওটা তো একই তো, দুটোই পাইপতে একই ওই পাইপগুলো, তাহলে সারলে কি করে? সামনে যাবে। নিশ্চয়ই ওখানে কেটেছো। একটি ঘূর্ণায়মান রশ্মি, দেখো ভালো কথা কোশ্চেন কি বলেছে, একটি ঘূর্ণায়মান রশ্মি মাইনাস 5/1/12 পাই কোণ উৎপন্ন করেছে। রশ্মিটি কোন দিকে কতবার পূর্ণ অবতরণ করেছে এবং তারপরে আরো কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, আরো কত ডিগ্রি কোণ মানে কতটা এগিয়ে গেছে। মাইনাস মানে তাহলে ওই ঘড়ির কাঁটার দিক ঘুরবে। আমি যদি ছবিটাকে এভাবে হবে, মনে করি এই হচ্ছে আমাদের ফার্স্ট রশ্মি, সেকেন্ড হচ্ছে ফার্স্ট, এবার সেকেন্ড হচ্ছে যে ঘুরছে, তাহলে রশ্মি এখানে ছিল, ঘুরে এখানে চলে এলো, তাহলে এই কোণটার মান কত হয়ে গেল? 360 থিটা হলো, সেটা কি থিটা মানে 360 ডিগ্রি। এর মান এটা হ্যাঁ ঠিক আছে, Actually মানে আচ্ছা ঠিক আছে, এটা তাহলে 360 ডিগ্রি হলো। এখন মনে করো এখান থেকে এইটুকুনি ঘুরে আসার পর আরেকটু এগিয়ে চলে এলো, তাহলে এইখান থেকে এতটা কোণ, তাহলে টোটাল কোণ, এই কোণটার মান 360 ডিগ্রি, তাহলে এই কোণটার মান কি হবে? একটুখানি কম, 360 ডিগ্রি হবে কম। কম। কোন দিক ধরে আচ্ছা এখন যদি সামনে মাইনাস থাকে তাহলে কোন দিক ঘুরেছে? ঘড়ির দিকে ডান দিকে। ঘড়ির, হ্যাঁ ডান দিকে না, ঘড়ির কাঁটা বরাবর, ঠিক আছে? তাহলে আমাদের কোশ্চেনটাও কি বলেছে? বলেছে যে ওই একটা কম কি করে হচ্ছে? হ্যাঁ কম কেন? এই ছবি 3D ছবি, এটা কিন্তু 2 ডাইমেনশনাল ছবি, এটা 3D ছবি, এটা ঘুরছে, এই কাঁটাগুলো, এই যে রশ্মিগুলো না স্পাইরালের মতো ঘুরছে, ঘুরছে, বুঝতে পেরেছো? ছবিতে ছবি এখানে অ্যারো দেওয়া আছে না, অ্যারো দেওয়া মানে কি, এটা ঘুরছে কাঁটাগুলো, হ্যাঁ তো ওকে এটা মানে ঠিক আছে, কম হবে কেন? ছোট আগে দাও। ওইভাবে আঁকা যায় না। কে বলে না? ও দাদা আমি তোমাকে ওই যে একটা কম হবে যে এখানে বুঝাই দেখবো আমি আগে তো দেখবো। গ্যাপটা না, আছে ও কষ্ট হয়ে যাচ্ছে, যেমন একটু যদি কম আঁকতে তাহলে আলফাটা লিখবো কোথায়? হয়েছে খুশি? কি? আত্মসন্তুষ্টি পেয়েছো এবার? যে আমি? না, ও সব দেখো হয়েছে খুশি? না। হ্যাঁ এই তো এখানে আলফা, তাহলে এটা বি, ফাঁকটা বেশি বড় হয়ে গেলে জুতো হচ্ছে না। সমস্যা সেই ঠিক দিয়ে আছে, এটা তো সুন্দর হতো আর ছবি। আর তাহলে বোঝা মোটামুটি বোঝা গেল। তাহলে এবার লিখবো, তাহলে লিখবো কি? লিখবো যে রশ্মি দ্বারা উৎপন্ন কোণ, রশ্মি দাঁড়া। এই যে ওরা আর কইও না দাদা বিরাট কাপ কাপ লাগে মার ক্লাস 10 এর বাচ্চা বলছে 3টি অঙ্ক করে ছুটি দিয়ে যাচ্ছে। এই 3 দিন এই তো জীবন বিজ্ঞান বড় তো এই গেলে এই বছর কত? না না আজ 13 ঘন্টা হবে। যদি আমি হ্যাঁ, ক্লাস জীবন বিজ্ঞান পড়া করো না। ভালো সেটাও মনে আছে। হ্যাঁ পড়াবে না পড়াবো না। তাহলে ঠিক আছে রশ্মি দ্বারা উৎপন্ন কোণ মাইনাস কে? 5 এসে দিয়েছে মানে পেতে পড়াবে। এই কথা, ও যদি চুপ করে থাকে তাহলে করাবো, ও যদি সত্যি বকে তো? তাহলে করাবো। সত্যি? এ বাক্স করা গেছে স্যালো দিন এটাই লাস্ট চলে যাও। এটা লাস্ট না, তাহলে? 13 পর্যন্ত অঙ্ক করাবো, তাহলে বিজ্ঞান আর পড়াবো না। আর যদি বকো তাহলে দুটোই করাবো। আচ্ছা যাও চলো। কি করবো আগে ভেবে না, না চুপ করে না চলো। তাহলে বিজ্ঞান পড়াবো না, তাই তো? হ্যাঁ। ঠিক আছে, ও কেমন হয়ে গেল হ্যাঁ এটা ঠিক করে দিচ্ছি। আরে ও প্রতিজ্ঞা নিয়েছে না, তাই কারেন্টটা চলে গেছে। আচ্ছা দেখো, আচ্ছা 5 পাই বাই 12, আচ্ছা দেখি অঙ্কিতের ছোটবেলার অঙ্ক মনে আছে না? 5 5 গুণে 1/12 মান কত? মান ওই তো 5 বার 60 আর 61 61 বাই 12, ঠিক। আর পায়ের মান কত ডিগ্রি? 22 বাই 7 7/22 না না, হবে এটা ডিগ্রি 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 180 ডিগ্রি 180 ডিগ্রি হলো। ছোটবেলায় যেটা 15 সেটাই বলেছি। 12 দিয়ে কাটলে 12 কে 12, 5 12 60, তাই তো?
তাহলে হলো কত মাইনাস 61 আর 15 গুণ করতে হবে, কত হবে? কি হবে ভুল করে দেবো তার মুখে মুখে আর করবো না, খাতা দিয়ে করি। 5 একে 5, 5 6 30, তাহলে হলে 61, তাই না? 5 1 9, তাই তো 915 ডিগ্রি মাইনাস 915 ডিগ্রি। আচ্ছা মাইনাস কি ইন্ডিকেট করছে বুঝতে পারছো তো? ঘড়ির কাঁটার দিকে ঘুরেছে। যদি তুমি তো বাবা। বুঝতে পারলে মানে ওইভাবে না, ও বকর বকর না করা মানে কি কোশ্চেন জিজ্ঞাসা করবে না তা হয় নাকি? কোশ্চেন জিজ্ঞাসা করবে, ভুল ভাল না সঠিক করবে। ওই একটা কথা হ্যাঁ আমার তো বল পেয়েছি ওই একটা কথা বলে না, আমার তো কোনো অসুবিধা নেই। আচ্ছা এবার জিনিস দেখো, তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে এই এটা কত ভাগ ঘুরেছে কি করে বুঝবো? ওই যে 360 ডিগ্রি মানে এক পাক, তা 360 তে আমরা ভাগ করে নেবো, যেটা ভাগফল আসবে তত ভাগ ঘুরেছে, আর যেটা এক্সট্রা পড়ে থাকবে সেটা হচ্ছে অতিরিক্ত কতটা গিয়েছে, মানে এই এই অ্যাঙ্গেলটা এখান থেকে এটা দাদা ভাবছি ছেলেগুলো কি বোকা বলো। 915 না না, আমি কথা রাখবো চিন্তা করো না। আচ্ছা 360, তো 360 দুগুণে কত হয়? 34 দুগুণে 72, তাহলে 720, 5 থেকে 0 গেলে 5, 11 থেকে 2 গেলে 9, এখানে 195। তাহলে কি বুঝতে পারলাম? 2 বার পূর্ণ পাক ঘুরেছে, আর তার থেকে এগিয়ে এসছে কতটা? 195। বুঝতে পারলাম? তাহলে আমরা কি লিখবো? অতএব রশ্মিটি ঘড়ির কাঁটার গতির অভিমুখে দুইবার পূর্ণ আবর্তন, আমার ভাষা যদি জটিল হয়েছে উত্তরের দিকে একটা সুন্দর ভাষা লিখে জটিল দিতে হবে, এবং 195 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। বাহ, বোঝা গেল? এরপরে আচ্ছা এটাই উত্তর, এরপরে আবার এটাই যেটা যে সেটাই তো এটাই। এবার মনে হচ্ছে একটু পড়তে এসছে, এটা তো মনে হচ্ছে ক্লাবে ছিল না। না, বলছি সেটা ভালো। না, দেখ। কথা শুনি। ও এখনকার কথাগুলো না ঠিক পরে হবে, যখন কথা বলছি তো আবার ঠিক তুলে দেবে। ওর মার্কেটে আবার বড় বড় হালকা থাকে। ও বালা করেছে দেখেছো? বুঝতে না দাবালটা তো কারণ তুমিও কি মস্ত হবে? না বালা আমি বাজার ওকে তুই নিনা গিফট দাও দাও বলো তো, একদম না। আচ্ছা আবার জানাতে হবে। মুশকিল বাবা বলছে ওই ছেলে কি মস্তান হবে? বালা টালা পড়ে আসছে। এটা ভাগ করার পর ওইটা লিখবো কোনটা লিখবো? ভাগটাকে অঙ্কের মধ্যে করবো ভাগটা আমাকে বাইরে রাখতে বলবো। অভিমুখে দুবার ঘুরবে, দুইবার পূর্ণ আবর্তন একটু গ্যাপ দিয়ে সুন্দর করে দেখতে হবে, একটু দুইটা। আমার সাইকেল নিয়ে চলে যাবেন তারা দিয়েছো তো? না আমাদের পাড়ার লোকজন নিয়ে চলে যেতে পারে, তখন কিন্তু বলবো না কিছু। তোমার দোস্ত আমার কোনো দোষ নেই, আমি তো তোমার প্রতিদিন নেই। বলি তারা দিয়ে আসবো। পড়ার লোক নিয়ে যাবে কেন? বলছি একজন বলে আছে, যে আছে। ভোরবেলা কেউ থাকে না রাস্তায়। আজ পর্যন্ত চুরি চামারি কিছু হয়নি আমার বাড়িতে। ও দাদা ওই যে রকিদার সেই ফ্যান চুরি হয়ে গেছিল কোথায় ওই যে ওই ঘরে গিয়ে দিয়ে আর ওই যে সেই কি যেন চোর ওইখানেই পারে। হ্যাঁ আমার পাশেই বাড়ি, আমি জানি। কিছু চুরি হলে ওকেই তো ধরা হবে, একটাই আছে আমাদের বাড়ি চুরি করার মতো। ওকে ধরে পিটালেই পাওয়া যাবে উত্তর কোথায় আছে। ওটা বলে সাইকেলের চাকা দিয়েছি, কি শান্তি করে পাঠিয়ে দিয়েছি, বডি গুলায়। হ্যাঁ বুঝতে পারছো? ও আমাদের পাঠার মেম্বারে মোটর চুরি করে দিল। বাবা ওইটা কি রাফে করে দেবো? ওটা রাফ, ভাগটা রাফে করবো। হ্যাঁ মেম্বারের মোটর চুরি করেছিল, কথা আছে। মেম্বারের বাড়ির মোটর চুরি করেছিল, আমি সেটা বলি। শুনতে দেখছো মোটর চলছে না। অনেকক্ষণ পরে কি ব্যাপার, 1
বয়স? ভালো ছেলে শুধু চুরি করতে পারে না। হ্যাঁ, ছেলের মুখ দেখলে বোঝা যাবে কিছু। সে একদিন কি মারা মারছিল থাকে ওই ওই এখানে পড়ে বেঁধে মারছে। হ্যাঁ তবে তুমি মেরেছিলে তো হ্যাঁ, আমি আওয়াজ শুনছিলাম সকালে পড়াতে পারবো, তার বাপ ছেলেগুলি এসে বলে যে তার চোর ধরা পড়েছে। পরে আমি ভিডিও দেখলাম, বলে এই হচ্ছে বাইরের লোক। আচ্ছা তাহলে মুছে পেলাম। হ্যাঁ, দিয়ে নতুন অঙ্ক চলে যাচ্ছে, আমাদের কাছে বেরো। ও দাদা ওই যে রশ্মিতে ঘড়ির কাঁটার টাকা ঘড়ির কাঁটার গতি অভিমুখে গতি আমার হাতের লেখাটা বেশি ভালো হয়ে গেছে। গতি হ্যাঁ গতির অভিমুখে 2 বার পুনরাবর্তন। ঠিক আছে আচ্ছা তোমার হচ্ছে ওই রাগের অঙ্কগুলো কত করা আছে? রাগের চ্যাপ্টার অনুসার করা আছে তো? আমার হচ্ছে ওই অংশীদারি কারবার অঙ্কিত তো বহুত দূর আগে। না ওইটা শেষ করেছিল তাছাড়া এইদিকে হয়েছিল 15-16 তো উপপাদ্য আছে, শঙ্কু করায়নি হ্যাঁ তো, মানে আগেকার সিলেবাস হয়ে গেছে, ঠিকই আছে, অসুবিধা নেই, আমরা এখানে ফার্স্টই করেছি। আচ্ছা 11 নম্বর কোশ্চেন। 11 নম্বর কোশ্চেনে দেখো বলেছে একটি সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করেছি যার বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ অ্যাঙ্গেল এবিসি, কোশ্চেন পড়বো সবাই, সমান 45 ডিগ্রি। অ্যাঙ্গেল এবিসি এর সমদ্বিখণ্ডক এসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করে। আচ্ছা তাহলে অ্যাঙ্গেল এবিডি, অ্যাঙ্গেল বিএডি এর মান খুব ইজি হবে, ভালো করে দেখে নাও। এই যে সমদ্বিবাহু ত্রিভুজ বলেছে না, তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের এই দুটো বাহু হচ্ছে সমান, ঠিক আছে? বলেছে কি এই দুটো বাহুর মধ্যবর্তী কোণ কত? 45 ডিগ্রি বলে দিয়েছে। এবার দেখো কোশ্চেনের অ্যাঙ্গেলের নাম বলে দিয়েছে, অ্যাঙ্গেলের নাম কি? অ্যাঙ্গেল এবিসি। ও আচ্ছা, অ্যাঙ্গেল এবিসি যদি হয় তাহলে এই মাথার উপরে কি লিখবো আমি? হ্যাঁ দাঁড়াও, অ্যাঙ্গেল মাঝখানে যে থাকে সেই কোণটা হয় না? বি তাহলে মাঝখানে বি আছে, তাহলে মাথার উপরে কি হবে? বিএসসি হবে বি হবে, তাহলে এখানে এ লিখে দাও, এখানে সি লিখে দাও। ছবি বুঝতে পেরেছো? বলো। এখন যদি উপরেরটা 45 হয় তাহলে এই দুটোর মাপ কত হবে? 100 কত 180 থেকে 45 মাইনাস করে 180 থেকে 45 মাইনাস করে 2 দিয়ে ভাগ করে নিতে হবে, আপনি হচ্ছে আমাদের। এবার বলেছে কি এই উপরে যে কোণটা আছে সমদ্বিখণ্ডক টানা হচ্ছে এসি বাহুর উপরে ডি বিন্দুতে, বুঝছে? বড় করে আঁকছো আকার পর বলেছে কি অ্যাঙ্গেল এবিডি, অ্যাঙ্গেল এবিডি মানে এই কোণটা, তারপরে অ্যাঙ্গেল বিএডি, বিএডি মানে বিএডি মানে এই অ্যাঙ্গেলটা, আর অ্যাঙ্গেল সিবিডি, সিবিডি তাহলে সিবিডি মানে এই অ্যাঙ্গেলটা, আর হচ্ছে অ্যাঙ্গেল বিসিডি, বিসিডি মানে এই অ্যাঙ্গেলটা। এই কটা অ্যাঙ্গেলের মান চেয়েছে, বুঝা গেল? ভেরি ইজি। তাহলে আমরা এখানে প্রথমত এই পুরোটার মান আমরা জানি কত? 45 ডিগ্রি। ভেতরে হচ্ছে না বলে বাইরে লিখবো, তাই কি লিখবো? সমদ্বিবাহু ত্রিভুজটির, সমদ্বিবাহু ত্রিভুজটির, আচ্ছা এই অঙ্কটার ক্ষেত্রে কিন্তু আমি প্রত্যেক জায়গায় লিখবো না ষষ্ঠিক কোণ, ষষ্ঠিক মান, বৃত্তীয় মান, তাহলে 2 লাইন করে কিন্তু লিখতে হবে। আমি অ্যাঙ্গেল বার করে সোজা ষষ্ঠিক আর বৃত্তীয় করে রাখবো, উত্তর যখন লিখবা তখন ষষ্ঠিক লিখবো আলাদা করে, বৃত্ত আলাদা করে লিখবো, তাহলে হবে। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজটির অ্যাঙ্গেল, আচ্ছা ছবি না আঁকলে কিন্তু অঙ্ক হবে না, ছবি আঁকবো। অ্যাঙ্গেল এবিসি সমান সমান 45 ডিগ্রি। আচ্ছা এখানে এবি সমান সমান বিসি, এই দুটো সমান, এটা লিখে দিলাম বিসি। কোন কি অঙ্কে বলে দিয়েছে না বলে দেয়নি, হ্যাঁ বলে হিসাব মতো বলে দিয়েছি, পরিষ্কার বলে আমরা একবার লিখে নিলাম এখানে এবি সমান সমান বিসি। আচ্ছা অতএব অ্যাঙ্গেল বিএডি, অতএব অ্যাঙ্গেল বিএডি সমান সমান কত ডিগ্রি হবে? বলো কত ডিগ্রি হবে? 180 দিয়ে করতে হবে প্রথমত 100, দেখো পৃথিবী না, ত্রিভুজের 3টি কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি, বেশি হয়ে যাচ্ছে। ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি, হ্যাঁ। বলো। তার থেকে উপরেটা 45, সেটা প্রথমত বাদ দিতে হবে, বাদ দিয়ে দিলাম। এখন আমরা জানি কি এই দুটো কোণের মাপ কত? সমান। এই দুটো কোণের মাপ কত? সমান, দুটো কোণের মাপ সমান। তাহলে তাই তো? হ্যাঁ, এবার এটা এই টোটাল 180 থেকে যদি এটা বাদ দিয়ে দিই তাহলে এই দুটো কোণের যোগফল পাবো। এবার এই দুটো কোণকে যদি 2 দিয়ে ভাগ করে দিই, টোটালটাকে যদি 2 দিয়ে ভাগ করে দিই তাহলে কি পাবো? এবি আর এই দুটো কোণের যোগফল হচ্ছে এইটা। এটা তাহলে এখন যদি 2 দিয়ে ভাগ করে তাহলে একটা কোণ পেয়ে যাবো,
বুঝতে পারলাম? পেরেছো বুঝতে? তাহলে 180 থেকে 45 বাদ দিলে কত? তুমি জানো আমার তো আমি আবার দেখছি আমার সাবাস, বলছি তুমি জানো। চলে আসবে কিন্তু হনুমান, তখন দেখবা। হ্যাঁ, 0 থেকে 5 বাদ দিলে 5। তোর আওয়াজ শুনে ভালো লেগেছে। তাহলে আচ্ছা 135 ডিগ্রি। আচ্ছা 135 বাই 2। আচ্ছা এই ক্ষেত্রে না আমরা আর বেশি কাটাকুটি করবো না। বাইরে একটা এইটুকু উত্তর দেবে তো দশমিক আছে কিনা? যদি দশমিক আছে তাহলে দশমিক নিচে। সুদীপ, এই সময় তো প্লিজ স্কুটি থেকে বাইরে যেতে হবে। বুঝলি? হ্যাঁ। তুমি একবার বাইরে লিখে করতে ভাগ দিয়ে করতে পারতে এরকম ভাবে না পয়েন্টে উত্তর আসবে নাকি? তারা উত্তরটা দেখো, যদি দশমিক না। মানে ষষ্ঠিক মান তো দশমিকে আসতেও পারে, দেখো না? যদি দশমিক উত্তর আছে সুদীপ বলবে। তো দশমিকে তারা করো। আমি বলছি ও উত্তর সুদীপ বলবে। দাঁড়া আমি বলছি দশমিকে আছে, হ্যাঁ না না কত আছে? এটাই আছে। হ্যাঁ দশমিকে আসবে। দাঁড়া উত্তর সুদীপ বলবে। দশমিকে আসবে না, দেখি। না না উত্তর এবিডি ডিএডি সিবিডি দশমিকে আসবে না। কি করে যে বলি দশমিকে আসবে না? আচ্ছা এখানে পাই দিয়ে বার করেছে, মানে শুধুমাত্র বৃত্তীয় বার করে। ধর বই থেকে ষষ্ঠিক কোণ, ভাগ করে তো দশমিকে আসবে। বই থেকে ষষ্ঠিক কোণ বার করতে বলেনি, দেখে নাও একবার। না কোশ্চেনে বলেছে যে শুধু আচ্ছা বৃত্তীয় মান, তাহলে তো ষষ্ঠিক বার করতে বলেনি। তাহলে এটাকে একবারে বৃত্তীয় করে দাও। এটা ষষ্ঠিকে আছে, ডিগ্রিতে ষষ্ঠিকে আছে, বৃত্তীয়তে করতে গেলে কত দিয়ে গুণ করবো? পাই বাই 180। পাই বাই 180 রেডিয়ান, ঠিক? এর সঙ্গে কি লিখবো? 135 বাই 2 ইন্টু পাই বাই 180। একটা পর্যন্ত মানে কারেন্ট আসবে না। ভালো আছে। আচ্ছা এবার হচ্ছে যদি কাটাকাটি করা যায় তাহলে কত হবে? 5 দিয়ে কাটলে 3 10 6 36। আচ্ছা এখানে ডিগ্রি ছিল। 5 দিয়ে কাটলে 5 একে 5 5 7 35। তাহলে হলো কত? 17 বাই 8। কত? 3 পাই বাই 8। 3 পাই বাই 8। এখানে ভুল করলাম আবার। 17 আসছে তো, কাটলোই। আমার উত্তর ঠিক আছে। আরে তুই তোর খাতা দেখি হ্যাঁ আমার উত্তর ঠিক আছে। দেখি তোর খাতা দেখি আগে দাও দেখি, দিয়ে না এদিকে দাও। আর করাতে আর পড়াতে হবে না আবার কি? করা হ্যাঁ ঠিক আছে, তাহলে আমারই ভুল হয়েছে, ভুলভাল করছি। আচ্ছা 5 দুগুণে 10, ঠিকই আছে। 5 দুগুণে 10, 5 7 35, 1 করেছিলাম। 3 দিয়ে কাটো। আচ্ছা 9 দিয়ে কাটো। 9 দিয়ে কাটলে 3 9 27, 4 9 36, তাহলে বল 3 পাই বাই রেডিয়ান। ক্লাস না তাহলে একটা অ্যাঙ্গেল হয়ে গেল আমাদের। আচ্ছা এবার একটা কথা বলতো, অ্যাঙ্গেল বিএডি মানে এই কোণটা যা হবে, অ্যাঙ্গেল বিসিডি এই কোণটাও তাই হবে। তাহলে আমরা কি লিখবো? অতএব অ্যাঙ্গেল, আচ্ছা যেহেতু এই মুখে আওয়াজ করো না। যেহেতু অ্যাঙ্গেল বিএডি সমান সমান, এইভাবে না লিখে এইভাবে লিখি, যেহেতু সমদ্বি, যেহেতু ত্রিভুজ, ওখানে কাটিং করে নাও না কিছু লিখতে হবে না। যেহেতু খাতা দেখে যেতে আমাকে কেন? অ্যাঙ্গেল বিএডি সমান সমান অ্যাঙ্গেল বিসিডি, অতএব অ্যাঙ্গেল বিসিডি সমান সমান 3 পাই মাথার উপরে সি বাই কত 8। দুটোর মাপ সেমই হবে, হয়ে গেল। এটা লিখতে হবে যেহেতু লিখতে হবে, হ্যাঁ। আচ্ছা এবার লিখে এবং অ্যাঙ্গেল বি না অ্যাঙ্গেল এবিডি, অ্যাঙ্গেল সমান এবিডি। আচ্ছা এবিডি মানে কত? এবিডি মানে যে ছোট কোণটা, ছোট কোণটা কত? 45 এর অর্ধেক। পেনে কালি করে নাও না তাহলে বলো না? হ্যাঁ 11,000 পুরো মানে কাজ করছে। হুম 11,000 রাস্তার মতো বলবে ও তাই। কাজ করছে আমাদের শুধু লাইন না। প্রত্যেক দিনই তো হচ্ছে এরকম টাইম। হুম 10টার দিকে দিয়ে দিচ্ছি লাইন কাজ করো 10টার দিকে লাইন দিচ্ছি আচ্ছা অতএব অ্যাঙ্গেল এবিডি সমান সমান, আচ্ছা অ্যাঙ্গেল এবিডির মান তাহলে কত হবে? এই যে এই কোণটার মান কত হবে? ছোট কোণটার মান কত? টোটালটা ছিল কত? গোটাটা ছিল 45, তাহলে এটা অর্ধেক, ঠিক 45 ডিগ্রি বাই 2, 45 ডিগ্রি বাই 2। আচ্ছা সমান সমান এটাকে কিছু নিয়ে যাবো বৃত্তীয়তে, তাহলে পাই বাই 180 দিয়ে গুণ করে দেবো। তাহলে 45 ডিগ্রি
বাই 2 ইন্টু পাই বাই 180 ডিগ্রি রেডিয়ান। এখন 45 দুগুণে 90 হয় আমরা জানি, আর 90 দুগুণে 180 হয়, তাহলে কি 4 45 এ 180। এই সাইডটা মুছে দিলাম। আচ্ছা সমান সমান তাহলে কত হলো? পাই সি বাই 8 হলো। কি পাইছো? এর পাই যখন এসছে তখন পাই সি লেগে যাবে, রেডিয়ান না লিখে। হ্যাঁ যাবে। আচ্ছা যেহেতু অ্যাঙ্গেল এবিডি সমান সমান অ্যাঙ্গেল সিবিডি এই অ্যাঙ্গেলটা কি সমান না? তাহলে অ্যাঙ্গেল কি দিতে সিবিডি, অতএব অ্যাঙ্গেল সিবিডি সমান সমান কত হবে? পাই সি বাই 8। এরপরে হস্যুদ্ধে উত্তর লিখে নেব। এই তুই সব বুঝতে পারছিস? ও সব বুঝতে পারে, এ তোর চালাচ্ছে বাজে রে, ছেলে ভালো। ওরা ভর্তি হয়ে গেছে, দেখো সুন্দর থাকবে। কোথার থেকে এটা ইউটিউবে পড়ে করলে? হ্যাঁ এদিকে পরে বললাম। আমার মনে হচ্ছে কিছু বুঝতে পারছে না। মাথা ফাটিয়ে বসে যাবে করতে পারবে। বুঝতে না পারলে জিজ্ঞাসা করতে পারবে, আমি বলেছি। এই তুই বুঝতে পারছিস সব কিছু? অঙ্ক সহজ। কথা কম বলছে বলে বুঝতে পারছি না। তুমি একবার হয়ে যাওয়ার পরে বাড়ি কাজে তো টুকে রাখছো, কি? হয়ে যাওয়ার পরে বাড়ি কাজের ওখানে টুকে রাখছো। না তো। আমি সব নিজেই করছি। দাদা এতক্ষণ আমার 5 অবধি হতো না। যে টুকতাম আমার অনেক ফুটো হয়ে যেত। 5 অবধি? 5 ও অবধি। মানে ওই প্রথম থেকে 5 অবধি? দুটোই করিনি, 3 4 করেছি। নিজেই করতে পারাটাই প্র্যাকটিস। তুই বাবা। তাহলে সরবেটটা হয়ে গেল নাকি? হ্যাঁ। কটা মান দিয়েছো? 3টে মান বার করেছো না? আমাদের সিলেবাসের এই অংশ মানে এরপরে যতগুলো অংশ আছে সবই নতুন ত্রিকোণমিতির অঙ্ক। খুব ভালো। কিন্তু উচ্চতা ডিসটেন্সটা হাইট এন্ড ডিসটেন্স খুব ইন্টারেস্টিং। হ্যাঁ। এই কি অঙ্ক করলো? ছবি আঁকাতে পারলে বাকিটুকু করা যায়। আমার খুব ভালো মনে আছে, আমি 4 ঘন্টায় পুরো সিলেবাস শেষ করেছিলাম। ও, ক্লাস 10 এর অঙ্কের সিলেবাস ওই বাড়ির ছাদে বসে। কেউ বুঝতে পারি কেন? ও ছেলেটা অঙ্ক পারতো না, 3টে আমার একটা মাস্টারের কাছে অঙ্ক শিখতে যেত, দিয়ে ও তো খুব ভালো অঙ্ক পারি, আমি ক্লাস 9 শেষে বলছি ভাই আসিস অঙ্ক শিখিয়ে দেবো, আমার প্র্যাকটিস হয়ে যাবে। ঠিক আছে, আমি গিয়ে ছিলাম, তুমি কি করে শিখলা? অঙ্ক শিখিয়ে দিল, যেমন আমি অঙ্ক করি ছোট অঙ্ক শিখিয়ে দিল, খুব পড়তো। কত পেয়েছিল মাধ্যমিকে? ফার্স্ট ডিভিশনে হুম? ও অঙ্ক করতে গেলে আর কিছু পড়তো না, ও বাবা। করতো কিন্তু প্র্যাকটিস করতো না। অঙ্ক করতে গেলে কিছু করতো না, এবার অঙ্কটা পেয়েছে 80, বাদ বাকিতে আর কোনো লেটার মার্কস নেই, খুব কম নাম্বার পেয়েছে বাকিতে, ফার্স্ট ডিভিশন হয়। সে এটা আমি ওকে দেখে অবাক হয়ে গেছি, বাপরে এত পড়ে এত কম নাম্বার, আমার কি হবে? ফার্স্ট ডিভিশন পেয়েছিল, একচুয়ালি স্টার পেয়ে যেত। তুমি স্টার্ট হলে কি বিপদ হয়ে যেত বলতে এমন ভাবে বলছো? বিপদ হলো কি? স্টার পেলে সোজা আরেকটা স্টার পেয়ে যেতাম, সবাই বলে আরেকটা ফেল হয়ে যেতাম, তুমি সেইভাবে বলছো। না, একচুয়ালি স্টার পেলে 12,000 টাকা না 18,000 টাকা পেতাম স্টার স্কলারশিপ। কততে? 25 500। কি 500 বুঝি? এত কত পেয়েছিল? 524। স্টারের উপরে নাম্বার যারা হচ্ছে 620 পেয়েছে যে একটা। তো স্টারের অনেক 514। সিবিডি। আরে না 509 পেয়েছিলাম, 16 নম্বরের ডিফারেন্স ছিল। আমার একটা বান্ধবী ছিল 523, ওর লস হয়ে গেছে ব্যবসায়। ও রিভিউ করেছে, রিভিউ করতে করতে স্কলারশিপ শেষ হয়ে গেছে, যে রিভিউ করেছে ওই যে 526 স্কলারশিপ আর পাইনি। মানে ভুলভাল দেখে দাও। ভুলভাল নয়, রিভিউ করলে মাঝে মাঝে 2-1 নাম্বার বাড়ে, মাঝে মাঝে কমে। কমে কম। আমি আসবো তো কাউকে কমতে দেখিনি, আমি ওইভাবে কোনোদিন করিনি আমি অবশ্য। একটা আলাদা কমালে তো কেস করতে পারি। হ্যাঁ কমালে তো বলো খাতা ঠিকঠাক দেখবে না, এখন কমাতে এসছে, এখন আমি রিভিউ করতে এসছি বলে কমাতে এসছে, হ্যাঁ?
আমার নাম্বার বাড়িয়েছে কেন? তাও করতে পারো। সেই ভাই তো বলে নাম্বার কমন লাগে, নাম্বার বাড়িয়ে দাও নাম্বার। 12 নম্বর কোশ্চেন। 12 নম্বর কোশ্চেন বলেছে যে এবিসি সমবাহু ত্রিভুজের বিসি ভূমিকে ই বিন্দু পর্যন্ত এমনভাবে বর্ধিত করলাম যেন সিই সমান বিসি হয়। এ কমা ই যুক্ত করে এসিই ত্রিভুজের কোণগুলির বৃত্তীয় মান নির্ণয় করতে। যাই হোক, ছবিটা আগে এঁকে তাহলে বুঝে যাবে। হ্যাঁ, প্রথমত এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। হলো সমকোণী ত্রিভুজের কোশ্চেনে বলে দিয়েছে কি পরিষ্কার যে বিসি কে ভূমি ধরতে হবে। তাহলে এটা এ, এটা বি, এটা সি, ভূমি ধরলো। ধরার পরে এটাকে বাড়াতে হবে ই পর্যন্ত, মানে এদিকে এতটা বাড়িয়ে দিতে হবে ই বিন্দু পর্যন্ত। এখানে পরিষ্কার বলে দিয়েছে কি বিসি, বি থেকে সি এর যা মাপ হবে, আচ্ছা সি এর মাপ তাই, এখান থেকে এটুকু তাই হবে। ঠিক আছে, বলে এ কমা ই যুক্ত করা হলো। তাহলে এ থেকে ই আমরা কি করলাম, যুক্ত করে দিলাম। করে দেওয়ার পর বলছে যে এসিই ত্রিভুজের কোণগুলির বৃত্তীয় মান নির্ণয় করো। আচ্ছা, এটা কি বলেছে, এসিই যে ত্রিভুজ আছে তার বৃত্তীয় মান। আচ্ছা, এসিই ত্রিভুজের বৃত্তীয় মান কি করে বার করব? মানে এখানে যতগুলো অ্যাঙ্গেল তৈরি সকলের বৃত্তীয়, মানে এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেল আর টোটাল অ্যাঙ্গেল, মানে 1 2 3 4 7টা অ্যাঙ্গেলের বৃত্তীয় মান আমাদের বার করতে হবে। হ্যাঁ 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 না হ্যাঁ এসিই হ্যাঁ এসিই এসিই এর এসিই ত্রিভুজের নাম। আচ্ছা হ্যাঁ, শ্রেয়া কিন্তু একটা ভালো কথা বলে দিয়েছে। বলেছে যে এসিই, ভালো করে বুঝতে হবে, ও ঠিকই বলেছে। এসিই মানে এই সাইডের ত্রিভুজের 3টে কোণের মান বার করতে হবে, তাই তো? হাফ কমিয়ে দিল এদিক থেকে, কিন্তু এসিই ত্রিভুজের কোণগুলি বৃত্তীয় মান নির্ণয় করতে হয়ে গেল। তাহলে এখন ভাবতে হবে যে কি করে হবে, তাই তো? 3টে কোণের মান বার করতে হবে। কি করে হবে? কি করে হবে? যেমন দেখো আমরা একটা কোণের মান জানি, এই কোণটার মান কত, 90 ডিগ্রি। কোশ্চেনের ত্রিভুজটা কেমন বলেছিল ভালো করে দেখো। কোশ্চেনে বলেছে কি সমবাহু ত্রিভুজ। এই বাবা, দাও দিন ধন্যবাদ। ছাড় বা তো টাইম। আচ্ছা, কোশ্চেনে পরিষ্কার বলেছে ত্রিভুজটা কেমন, সমবাহু ত্রিভুজ। আমি কি ভুল বললাম? তাহলে ভুলই করেছি আমি, জানো। ত্রিভুজের ছবিটা একটু স্ট্রাকচারটা চেঞ্জ করে, আমি ভেবেছি সমকোণী ত্রিভুজ। আজকে আমার ভুলটা একটু বেশি হচ্ছে। না না একদম না। শোনো আরেকবার ছবি রাখি। হ্যাঁ, সমবাহু ত্রিভুজ বলে, তাহলে সমবাহু ত্রিভুজ দেখতে এরকম। কিছু তো বল, কি বলছিস বল আমাকে বল। এই কথা না, সমবাহু ত্রিভুজ হচ্ছে এরকম হয়। এবার বিসি বাহুকে কতদূর বাড়িয়েছে, ই বিন্দু পর্যন্ত বাড়িয়ে দিয়েছে ই, এবার এ থেকেই যুক্ত করে দিয়েছে, বুঝা গেল? আচ্ছা, এবার তাহলে অঙ্কটা একটু ইজি হয়ে গেল। দেখো, যদি সমবাহু এবিসি যদি একটা সমবাহু ত্রিভুজ 60 হয়, ডিগ্রি। তাহলে হ্যাঁ প্রত্যেকটা কোণের মান হচ্ছে 60 ডিগ্রি করে সরু, তাই না? হ্যাঁ, এবার দেখো, এবার ইজিলি তোমরা করতে পারো। এসে তুই তাই তো এই জানি না। কেন করতে পারো আমি বলি না। ব্যাপারটা হচ্ছে যে যদি এই কোণটা 60 ডিগ্রি হয় তাহলে এই কোণটার মান কত হবে? 180 মাইনাস 60 180 মাইনাস 60 কত হয় তাহলে? 120। 20 120 120 ডিগ্রিটা 120 হয়েছে। এইবার বিষয়টা কোশ্চেনে একটা কথা হেভি বলেছে, বলেছে যে বিসির মাপ যা হবে সির মাপও তাই হবে। বিসির মাপ যা হবে সির মাপ তাই হবে। তুমি সিআরটি যুক্ত করলে তো হ্যাঁ? হ্যাঁ আরে বাবা, বিসির মাপ যদি x হয় সির মাপ তো x হবে। এবার বলছো যদি বিসির মাপ x হয় সির মাপও তাহলে x। ওটা কোন আসবো আসবো আসবো, আইটি দেখো ভালো করে দেখো, এই মাপটা এই মাপটা সমান। আবার দেখো যে এই এসি বাহুটা কি বলতো, সাধারণ বাহু না? হ্যাঁ তাহলে এই বাহুটাও কত, x x। তাহলে এই ত্রিভুজের এই দুটো বাহুর মাপ কি সমান, তাহলে এটা কেমন ত্রিভুজ হবে, সমদ্বিবাহু ত্রিভুজ। ক্লিয়ার? হ্যাঁ হলো কি হলো না? বুঝতে পারলেন? প্রথম থেকে বলি, প্রথম আগে থেকে। বলি। এত কিছু হয়ে গেল। প্রথম থেকে বলি, ভালো করে ভালো করে এবিসি কি ত্রিভুজ ছিল, হ্যাঁ, তার সি বাহুকে বাড়িয়ে দিলাম। ই বিন্দু আচ্ছা, এবিসি ত্রিভুজের বৈশিষ্ট্য কি সমবাহু ত্রিভুজ, মানে তিনটে বাহুর দৈর্ঘ্য মনে করে x, সমান। তিনটে বাহুর দৈর্ঘ্য কি x x। 120 এখন বলছে বিসি কে ই পর্যন্ত বাড়ালো, হ্যাঁ, যেটা বি থেকে সি এর মাপ যা হবে সি থেকে ই এর মাপ তাই। তাই হবে। তাহলে বিসি আর ই এর যদি x হয় এটা x হবে। হ্যাঁ, তাহলে এই বাহুটা তো আগে থেকে x ছিল। কেন ছিল? আরে এবিসি ত্রিভুজের জন্য এটা x ছিল না, তিনটে বাহুর দৈর্ঘ্য x সমান। ও বাবু, আচ্ছা। ক্লিয়ার? তাহলে বলো তো এই যে আমাকে বলেছে এ সি ই ত্রিভুজের তিনটে কোণের মাপ বার করতে, আমরা দেখলাম যে যদি এবিসি ত্রিভুজ সমবাহু হয়, তাহলে এবিসি ত্রিভুজের তিনটে কোণের মাপ কত,
60 ডিগ্রি। হ্যাঁ তাহলে যদি এই কোণটা 60 হয় এটা 120। এবার আমরা মাথা খাটাতে শুরু করলাম যে এই দুটো কোণের মাপ তাহলে কি করে বার করব? কোন দুটো কোণে? এই কোণটা আর এই কোণটা তাহলে কি করে বার করব? তখন আমরা দেখলাম যে এদের মধ্যে বাহুর সম্পর্ক দেখি। দেখলাম যে নিচের বাহুটার মাপ হচ্ছে যা, হ্যাঁ সাইডের বাহুটার মাপ হচ্ছে তা, যা তা। তাহলে বোঝা গেল কি দুটো বাহু কি সমান? তাহলে ত্রিভুজটা কেমন? সম্ভব সমদ্বিবাহু। সম্ভব আর সমদ্বিবাহু ত্রিভুজের বৈশিষ্ট্য কি? সমদ্বিবাহু ত্রিভুজে সমবাহুর যে বাহু দুটো সমান আর কি, তাদের ওই দুই সাইডের কোণ কি হয়? সমান। একটু আগে করলাম। এক্সই হবে তার মানে বোঝা গেল কি এই তিনটে কোণের সমষ্টি কত? 180। তার থেকে 120 বাদ। বাদ থাকলো 60। ও এই 60 হচ্ছে দুটো কোণের যোগফল, তাহলে এটাও 30, 30 এটাও 30। ক্লিয়ার হলো? হ্যাঁ অঙ্ক করার সময় দেখাতে হবে তো, মুখে তো বলে ফেললে আর কি। হ্যাঁ, এখানে মুখে মুখে ম্যাক্সিমামটা করলে খাতায় করবে। তোমরা ছবিটা প্রধান হিসেবে রাখবে। ঠিক আছে ঠিক আছে? আমরা এখানে x লিখবো না। আচ্ছা ঠিক আছে, x লিখে তোমাদের অঙ্ক যদি বুঝতে সুবিধা তাহলে x লিখবো যে চিত্রানুসারে চিত্রটা আঁকবো। কারণ যদি চিত্র না আঁকবো তাহলে কিন্তু এক গাদা লিখতে হবে। চিত্রানুসারে চিত্র এঁকে দিয়েছি স্যার খুশি বলে বাহু এক্স টেক্স লিখতে হবে স্যার? লিখি নাকি লিখবো না, দরকার নেই দরকার নেই। চিত্রানুসারে আমার লেখার দরকার বেশি। চিত্রানুসারে লিখে দিয়েছি। এবার লিখবো যে আমাকে বলেছে ACE ত্রিভুজের কথা, আর তো কিছু বলেনি। তো কি লিখবো? চিত্রানুসারে ত্রিভুজ ACE এর অ্যাঙ্গেল ACE সমান সমান কত হবে? টোটালটা 180, তার থেকে এদিকে 60 বাদ। তাহলে আমরা কি লিখবো? সমান সমান 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি এর মান কত? 120 ডিগ্রি হয়েছে। লিখবো যে এবং CE সমান সমান AC, CE সমান সমান AC, তাই তো? অতএব ACE হলো সমদ্বিবাহু ত্রিভুজ। ACE হলো সমদ্বিবাহু ত্রিভুজ। AC হলো সমদ্বিবাহু ত্রিভুজ, ঠিক আছে? অতএব তাহলে এই অ্যাঙ্গেল দুটো কি হবে আবার? কোন দুটো? এই দুটো অ্যাঙ্গেল যোগ হবে যোগ হবে। সমান হবে, সমান। এই দুটো অ্যাঙ্গেল কি হবে? সমান। সমান। তাহলে অতএব অ্যাঙ্গেল CAE সমান সমান অ্যাঙ্গেল CEA, একই অ্যাঙ্গেল। আচ্ছা আচ্ছা, তাই কি লিখবো? অতএব অ্যাঙ্গেল CAE সমান সমান কত হবে? আমরা জানি কি তিনটে কোণের যোগফল কত? 180। বুঝলাম। তার থেকে এই শীর্ষ কোণের মান কত? 120। এটা বাদ দিয়ে দেবো। এবার তারপরে কি করবো? 2 দিয়ে ভাগ করে দেবো। তাই না? এখানে আমরা যদি ভুল করেছি কি বলতে, ব্যাপারটা যেখানে 120 লিখেছি তো, এটাকে তো আমাদের বৃত্তীয় কোণে বার করতে বলেছি না? পাই নিয়ে ওই হ্যাঁ, এখানটা আমি সাইডে করে দেবো তো, এটার সাইডে জায়গা আছে তো একটুখানি নাকি? আচ্ছা অনেকটা জায়গা আছে। আচ্ছা না, এই সাইডে করে দেবো, হয়ে যাবে। ঠিক আছে, নাহলে আবার আলাদা করে করতে হবে। আচ্ছা 180 থেকে 120 বাদ দিলে কত? 60 আগে ডিগ্রি। পরোটা করে নাও না। না, আগে করে নাও। ও। এটা হলো 30 ডিগ্রি। আচ্ছা এবার এটাকে বৃত্তীয়তে নিয়ে যাবো। কত দিয়ে গুণ করবো? দ্বিতীয় পাই দিয়ে পাই বাই 100। তুমি না আর্ধেক কথা রোজ বলবো না, পুরোটা বলবো। পাই বাই 180। তুমি একবার পাইসি লিখো, পাইসি বাই 180 ডিগ্রি। এখন 0 0 কেটে দাও। 3 দিয়ে কাটলে কত হবে? 6। তাহলে কত হলো? পাইসি বাই 6। রেডিয়ান তো দেওয়া যাবে না উপরে। রেডিয়ান দেওয়া আছে। দেওয়া যাবে না তো। কেন যাবে না? উত্তরেতে দেওয়া যাবে না। উত্তরে দেওয়া যাবে না, ঠিক ঠিক। আচ্ছা তাহলে বলতো অ্যাঙ্গেল CAE যদি এটা হয় তাহলে অ্যাঙ্গেল CEA কত হবে? এটাই হবে। এটাই হবে। তো অতএব অ্যাঙ্গেল CEA সমান সমান অ্যাঙ্গেল সমান সমান পাই সি বাই কত? 6। ক্লিয়ার? এবার 120 কে আমরা কিসে নিয়ে যাব? বৃত্তীয় কোণে। পাই 180। হ্যাঁ, পাই বাই 180। তুমি না এখনো বলতে পারবে। ও কি করে হবে? 0 0 কেটে দিলাম। 2 দিয়ে কাটলে আর 4 দিয়ে 3 দিয়ে কাটলে 3 দিয়ে কাটলে 6 দিয়ে কাটলে 3 6 18 ভালো ছিল। 6 দুগুণে বড়, তাই তো? তাহলে কত দাঁড়ালো? 6 দুগুণে বড়, 3 6 18 আর 6 দুগুণে 12। তাহলে 2 পাই সি
100 বাই 180 হ্যাঁ 2 পাই সি বাই 3 ও হ্যাঁ আমি দেখি না? বলো তাহলে তিনটে কোণ কিন্তু তোমরা খাতে অ্যাঙ্গেল দিয়ে লিখবা না তিনটে কোণের মান যথাক্রমে 2 পাই সি বাই 3 আরে আমি By C by লিখে 6? ফেলেছি। অ্যাঙ্গেল কেটে দাও না, অ্যাঙ্গেল ধরুন কারণ উত্তরে তোমার অ্যাঙ্গেল কি করে চিনবে ওরা আমি লিখে দিয়েছি, ছবি আঁকিয়ে দিয়েছি তো। তাহলে উত্তরটা মিলিয়ে নেবে পরে ঠিক আছে? কোনো অসুবিধা নেই উত্তরটা আমি মিলিয়ে নেবো উত্তর ঠিক আছে অবশ্যই। তো বোঝা গেল ছবিটা ক্লিয়ার থাকলে হয় প্রথমে ভুল পড়েছি না বসে দাও যদি করার একটা সাতটা বানানোর সময় প্রাণ বেরিয়ে গেছিল সত্যি পড়াবার আমার বিশ্বাস হচ্ছে না। পড়াবে না আমারও বিশ্বাস হচ্ছে না। যাই হোক আগে তোমার বিশ্বাস ভেঙে দেবো না না শুধু এই কথা না চিন্তা করতে না পারবো না যাও। ঠিক আছে, আমি বুঝে গিয়েছি। পড়াবে না সত্যি পড়াবে দেখিস না সত্যি সত্যি বলো বুঝে গিয়েছি। না শুধু পরে দিন থেকে চুপ থাকবে না তো বুঝে গিয়েছি। এটা চুপ করে হাত দিয়ে আমি বুঝে গিয়েছি। পড়াবে না পড়াবে না শিওর পড়াবে না তো, আমি তো তাই হয়ে যাবে। সুবিধার মতো বলো দাগিয়ে দেবো উড়ি বাবা তোমার এটা হবে না ও বলো দাগিয়ে দেয় ওখানে না পড়াবে না হবে না প্ল্যান করে যে কি করা যায় যদি দাদা রাম করে আমি তো বুঝে গিয়েছি। ও বুঝে গেছে দেখেছো তুমি লাস্টে আরেকটা করো, তারপরে বলবো। তারা রামটা করে হ্যাঁ তো আমি খেলবো ওটা দাদা এখনো টাটা। তুমি তারপরে চলছে ও আজ স্কুলে যাবে কেউ কি স্কুল তুমি তো যাওনি চেন কোন স্কুল পড়ো তুমি মনে আছে তো এত ইনসাল্ট বাবা করো তো না। ভর্তি হয়েছে দিন না বলে নিজের স্কুলে তো বসে পাঠন না ওটা ইজি দিতে হয় তুমি যেটা পাঠিয়েছ গান্দাপুর না মাসির বাড়ি মাসির বাড়ি পাশের বাড়ি একটা ছেলে পরীক্ষা দিয়ে আসলে আমি প্রশ্ন দেখে আগে তুমি প্রশ্ন দেখছো বাহ চলো না ও তো বিকেলটা দিয়ে আসে ওই ঠিক আছে স্টকে একটা ভালো তো বসছে স্টকটা একটা বলবেন ফোন করলে আচ্ছা শ্রেয়াদের ওই কোশ্চেনটা ওখান থেকে প্রিন্ট করো খুব ঝাপসে ঝাপসে হ্যাঁ কোনটা কোন নাও না খুঁজে ও পাচ্ছি দাদা না। এইখানে কি লিখেছো কি এইটা এক বাড়ি না গেছে। নিচে না ওর নিচে হ্যাঁ হ্যাঁ এবং আমি অনেক খুঁজেছি বাড়িতে। এই সরো তুমি অস্ত করতে পারবা কি ব্যবস্থা হ্যাঁ, ওর অনেক মেয়ে বন্ধু। ও হ্যাঁ, আগে বড় দিছিল তো দেখো যদি হয় পারবো আমার তো মনেই নেই। মনে আছে আমার কাছে সাথে ও ওর নিয়ে নেবে যাতেও তার থেকে নেবো না কেন ও আরো আলি গেছে। না পড়া মুছে তো সব রয়ে গেছে। কি কোশ্চেন দাদা পুরো মেয়েদের হ্যাঁ সব সব। যাও ভৌত বিজ্ঞান আর জীবন বিজ্ঞান দিতে ওই টাকাটা আমি ওগুলো তো দিতে দিয়ে তোমার দেবো পড়া আছে। আমি দিয়ে দেবো দরকার নেই পেয়ে গেছো এই সিকিউরিটি তোমার নিয়ে করি লাস্ট নম্বর দাঁড়াও বন্ধু খুশি এবার তো কথা বল 13 নম্বর কোশ্চেন কোন চতুর্ভুজের তিনটি কোণের পরিমাপ যথাক্রমে π/3 5π/6 ও 90 ডিগ্রি হলে চতুর্থ কোণটির কি হলো ওটা লক করতে হবে না লক করেছো ঠিক আছে চতুর্থ কোণটির সস্ত্রীক ও বৃত্তীয় মান হিসাব করি আচ্ছা চতুর্ভুজ তাহলে আমি একটা চতুর্ভুজ আঁকছি এটা হচ্ছে আমাদের একটা চতুর্ভুজ আমাদের বলে দেয়নি কি আঁকতে হবে তাই না চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি কত অ্যাঙ্গেল দিয়ে লিখবো না তো এই অ্যান্সার গুলো এগুলো একটু অ্যাঙ্গেলটাকে লিখতে বলেনি তো বইতে 2π/3 শুধু উল্টি হ্যাঁ আচ্ছা বলো চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি কত চতুর্কোণ চারটি কোণের সমষ্টি 180 ডিগ্রি 100 না 360 ডিগ্রি ও চতুর্কোণ চতুর্ভুজের হ্যাঁ হাত দিয়ে বলটা মুচ্ছ প্যান্ট বসার পর সেই প্যান্টটা এখানে হাতটা এই জন্যই তো আমি এই প্যান্ট পরি না সকালবেলা চারটি রাইট যাই ঠিক আছে কালো করে বলছে এই কখনোই টাইম
কালকে থেকে হচ্ছে। আচ্ছা তাহলে কি পেলাম? চলো তার মানে কি 4টি কোণের সমষ্টি কত পেলাম? 360 ডিগ্রি। আচ্ছা এবার দেখো কোশ্চেনে 3টে কোণের মাপ বলে দিয়েছে পরিষ্কার, বলে দেওয়ার পর বলেছে 4 নম্বর কোণের মাপ বার করো। তার মানে কি হলো 360 ডিগ্রি থেকে এই 3টে কোণের মাপ কি করবো? বাদ দিয়ে দেবো। 3টে কোণের মান কত? বইতে 180 ডিগ্রি বাদ বইতে দেওয়া আছে ওখানটা তোর ত্রিভুজে না হয়েছে। তারপরে কি করব? যেটা বেরোবে তার ষষ্ঠিকার বৃত্তীয়। তাহলে আগে কি করে লিখি যে চতুর্ভুজে নেব, এবারে চতুর্ভুজটি ये तो नहीं मैच करने नहीं किस्सा ही নিম কি করতে হবে তো? হ্যাঁ বলো। নিম কি? হ্যাঁ প্রথম কি হলো? এই প্রথমবার শুধু ভয় পেয়ে গেলেন আমাজি প্রথম চতুর্ভুজের প্রথম কোণের মান ও ভয় কে পাই বাই 3। আচ্ছা বলো পায়ের মান কত ডিগ্রি? পায়ের মান 100 পায় 180 ডিগ্রি। হ্যাঁ তাহলে 180 ডিগ্রি বাই 3 কাটাকাটি করলে 60। শুধু কেন চুপ থাকতে দেখলে ভালো লাগে দেখতে। কি লাগে? কত সুন্দর লাগে ছেলেটা। শান্ত বল। লক্ষণ ধরে গেছে তোর আমি থাকে শুনি হ্যাঁ হ্যাঁ অনেক কিছু বলে না। বলে আমাদের না না আমাদের এমনি ওকে বোঝা যায় না, ও যে আছে ওখানে তাই বোঝা যায় না। এবং আবার যায় না দ্বিতীয় কোণের মান, আচ্ছা দ্বিতীয় কোণের মান কত বলে দিয়েছে দেখো? পাই কত? 5 পাই বাই 6। এটা বেঁকে আঁকে এঁকেছো কেন? এটা সোজা করে আঁকলে তো হতো। করলে হ্যাঁ এটা আজ অব্দি আপনি কোশ্চেনে বলে দেয়নি বলে আমি 180 30 তাহলে 150 ডিগ্রি ঠিক আছে। এবং তৃতীয় কোণটি 90 ডিগ্রি আছে তো এটা? চতুর্ভুজের তো 90 ডিগ্রি হয় না? বইটি দিয়েছে হ্যাঁ বই দিয়ে এই কোণে 90 ডিগ্রি হ্যাঁ। ঠিক আছে। 90 ডিগ্রি দিয়ে চতুর্ভুজ সব কোণ 90 ডিগ্রি হয় না এটা এরকম করে দিই তাহলে আর কোনো 90 ডিগ্রি থাকবে না। ওই বাবা হবে না। হবে না। ওটা হচ্ছে কি বলতো নির্দিষ্ট চতুর্ভুজ, আয়তক্ষেত্র বর্গক্ষেত্র নির্দিষ্ট চতুর্ভুজ। এগুলো অনির্দিষ্ট, এগুলো এগুলো বিষমবাহু তো। তাহলে চতুর্ভুজ কেন লিখি? চতুর্ভুজ 4টে বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রফলকে চতুর্ভুজ বলে। 4টে বাহুতে সীমাবদ্ধ হলেই হলো তাই না? তাহলে ওটা বলে যে 90 ডিগ্রি, ওটা কি সমবাহু চতুর্ভুজ? ওরা নাম দেওয়া তাহলে চতুর্ভুজের শ্রেণীবিভাগ মনে নেই তোমার? না, রূপে তাহলে একটা ছবি তো দেখে নিই। বিষমবাহু এটুকু মনে হয়। ক্লাস 8 এর একটা আছে দেখো। আচ্ছা ঠিক আছে এগুলো অতএব চতুর্থ কোণটি, অতএব চতুর্থ চতুর্ভুজের নাম জানি না। চতুর্ভুজ আমার ছবি লাগবে না, জাস্ট এঁকেছি বোঝানোর জন্য। চতুর্ভুজের চতুর্থ কোণের নামগুলো মান, তো হতো। আচ্ছা ষষ্ঠী মানে চতুর্থ কোণের ষষ্ঠী আমারই ভুলে গেছি। ষষ্ঠী ষষ্ঠ ষষ্ঠী ষষ্ঠী মান সমান সমান। আচ্ছা টোটাল মান কত 4টে কোণের? 360 ডিগ্রি। তার থেকে হচ্ছে আমরা এই যে 3টে অ্যাঙ্গেল পেলাম সেগুলো বাদ দিয়ে দেবো যোগ করে। প্রথমত 60 ডিগ্রি, তারপরে 150 ডিগ্রি, তারপরে 90 ডিগ্রি। এত যোগ মনে মনেই করতে পারবা। 60 আর 90 কথা 150 আর 150 হলো 300 সমান সমান 360 ডিগ্রি মাইনাস 300 ডিগ্রি। ও ও বলে গেছি কি এই সাইডে মুছে দিলাম। হ্যাঁ তুমি ঢুকেছো তো? হ্যাঁ ষষ্ঠী সমান সমান 60 ডিগ্রি এবং বৃত্তীয় মান। এখানে একটা কোণ বার করতে হবে, ওই জন্য আলাদা আলাদা বার করছি। চতুর্থ কোণ হলো 180 ডিগ্রি কি গুণ করতে হবে? বলবো ঠিক হ্যাঁ। সমান সমান 60 ডিগ্রি ইন্টু পাই বাই 180 ডিগ্রি কাটাকাটি করো 3 হবে, পাই বাই 3 ভুল হলো আইসি হবে। ওকে এবার সরস্বতী আমাদের সঙ্গে উত্তরটা লেখো। এই আমাদের আজকে পড়া আর অঙ্ক শেষ। ক্লাস 10 ম্যাথ এইচডব্লিউ 24/8/24 পেজ এটা নাম্বার মুছে দেবে, সব মুছে দাও। না না এ তুই বেশি বাড়াবাড়ি দাঁড়া, তুই চুপ থাক। এই মুছে দেবে তো? হ্যাঁ মুছে দেবো। হ্যাঁ, মুছে সব দেবো। হয়ে হ্যাঁ, গেছে। মুছে দেবো। হ্যাঁ মুছে দেবো। এরকম টেকে রয়েছে এবার
হ্যাঁ এবার তো বলবে প্র্যাকটিস তাহলে 8 থেকে 13 প্র্যাকটিস করে আসবে সব কটা আমি আগের গুলোও অঙ্ক? করেছি 5টা অঙ্ক বলছে এত অঙ্ক আমি আগের গুলোও করেছি হ্যাঁ হ্যাঁ ভালো যত প্র্যাকটিস রাখবো তত মঙ্গল এই অঙ্ক আমি ভুলে গেছিলাম সকালবেলা প্র্যাকটিস করে বললাম তোমাকে কি এই অঙ্ক আমি ভুলে গেছিলাম আমি ও, সেটা ওভাবেই practice করেছি করলাম। সে ওর জন্য আমি এগুলো বোধহয় 11 12 না 9 এ করেছি 10 এ করেছিলাম আমাদের সিলেবাস 10 এ ছিল বলছিল তারপরে আসলো না তারপরে তোমাদের এটা নিউ সিলেবাস আমাদের পরে যে তোমাদের যে ম্যাডাম খাতা থাকে তারা হচ্ছে প্রথম এই সিলেবাস তাদের কাছে কোনো সাজেশন নেই একদম শুদ্ধভাবে পড়াশোনা করে পরীক্ষা দিয়ে গেছিল ওরা বুঝতে পেরেছো? এই বাবা। এটা তো- এবার জীবন বিজ্ঞান না পড়াবে না বলেছ পড়াবো না বলেছি তো পড়া দেবো না তাহলে তো বলি না, আমি সেটা এটাই বলবো না। বলেছি, আমি এটাই বলেছি। বললাম পড়াবো না আমি এটাই পড়াতে বলেছি, দিতে পারি তুমি পড়াবো না না ওটা হবে না, ছেড়ে দাও। তুমি না আমি মানছি তুমি না পড়া দাও বা না দাও আমি পরের দিন পড়ে আসবো আচ্ছা তোমার একটা ভাগ্য খারাপ না ভালো আমি বলে বলে রাখলাম রাখলাম আর পড়া আজ যদি তুমি পড়া দিচ্ছ কারেন্ট নাই আমি জানতাম আমি তো কখন থেকে পড়ার জন্য পাগল হয়ে গেছি আমি বললাম তুমি যদি পড়া দিচ্ছ পরের দিন চুপ করে থাকতে হলে আর চুপ করে থাকবো ভাবি তুমি ভাবছি কেন তুমি পড়াবে না বলেছি পড়াতে আমি পারি পড়াতে বলবো তো বলিনি। না আমি তো বললাম দাও আমার কোনো ব্যাপার না আমি নিচ্ছি হ্যাঁ তাই আমি বুঝে যাবো কিচ্ছু ব্যাপার না আমার পড়া দাও ও তুমি দেবে না আমি এবার জানি না এবার তুমি পড়া সিলেবাস শেষ করতে হবে ও অল্প দাও 10টা দাও হ্যাঁ বেশি পড়া দিতে হবে অল্প দাও তাই দাও আর বেশি লাগছে নেড়া বেলতলা একবারে যাই হ্যাঁ? নেড়া বেলতলা একবারে ও যাই ডায়লগ না সুদীপের চুপ করার জন্য আমাদের 5টা অঙ্ক আছে আমি তো বললাম পরের দিন তার চুপ করতে হলে করবো বললে তুমি আর জীবনে করবো আর পরের দিন পড়া পড়ে যাবে আমি কথা শুনি তখন কে বললাম যে দাদা আম্মু জানে হাসি থেকে বুঝে গেছি বন্ধু বলে এর পরের দিন দেখে নেবো আম্মু জানে তারা এই পড়া না দেবে কাউকে কাকুর কথা ঠিক আছে তুমি পড়া দিলে একটু পড়িয়ে দাও হ্যাঁ ও দাদা পড়িয়ে দাও তাহলে আর কি বলবো পড়ে দেবো দাও তো এটাই চাই জনগণের দাবি যখন আমরা আর মানতে আসছি নিচ থেকে 5 মিনিট পরে আসো খেয়ে দিয়ে আসো চলো বিস্কুট উপরে আনবো না হ্যাঁ জলের বোতল নিয়ে যাবো বললে জল না এখানে আচ্ছা যা ভিডিও সময় স্ক্যাম হয়ে গেল শান্তি লাগছিল আমি ওই বাস চুপ করে গেল বোবা হয়ে গেছিল পুরোপুরি আজকে খুব ভালো লেগেছে আমার চুপ বকে ও ও বকে নিয়ে জানেন চুপ পুরো সাইলে তো বকে এই তো সুদীপের রোগটা এঁকে ধরেছিল এটি কথা বলতে পারি ধরেছে তোর বোন হয় না একই তোর রক্ত বইছে হ্যাঁ আচ্ছা আচ্ছা আজকে না ওই বেশি কিছু নেই একটুখানি আছে সব নতুন একটা জিনিস আছে 4 লাইনে ওটা হ্যাঁ, এখান থেকে এইটুকু পড়া দেখো তোমাদের দাঁড়াও। জীব বৈচিত্র্যের সংরক্ষণের ব্যাপারটাই আছি আগের দিন লাস্ট পড়া হয়েছিল হচ্ছে সুন্দরবনের সমস্যা তার চেপে পর্যন্ত এই পর্যন্ত হ্যাঁ কত পড়ে তোরা 4 পাতা করে দেবো হ্যাঁ 132 পাতা পর্যন্ত দেবো দিয়ে পরের দিন শেষ করে দেবো ঠিক আছে আজকে একটা 4 লাইনের নতুন জিনিস আছে ওটা পড়াবো শুধু না জীব বৈচিত্র্যের সংরক্ষণের ব্যাপারটা তোমরা আগেও জানো জীব বৈচিত্র্য মানে কি আমরা আশেপাশে বিভিন্ন জীবের যে 32 বৈচিত্র্য পাতা দেখতে পর্যন্ত পাই দাদা? তাই বলে জীব বৈচিত্র্য ঠিক কটা আছে কোশ্চেন আছে দেখেছো তুমি 10-12টা ওটা পাগল হয়ে গেছো তুমি 60-70টা হাই বাবা নম্বরে দুটো পড়া আছে 4 পাতা দিচ্ছি তুমি না না হবে না তুমি কমাও এখানে শর্ট কোশ্চেন কমা তুমি কমা আমি মানছি না তুমি এর কমাও। থেকে কম দিয়ে যাবে। না সোমবারে পড়া আছে আমি পড়া করতে পারবো না 5টা। 2 জায়গায় পড়া সোমবারে করতে যাবো না ওখানে ও তোমার কাছে তখন ওখান বলবে থেকে- ওখান থেকে তুমি জেরক্স এখানে পড়তে আসবে আমি তো জেরক্স দিই না আমাকে তো মুখস্থ করতে হবে না না তো অত কমাও তুমি সে কমাও। থেকে নোট নিয়ে নিবা কমাও আমি নিজে না সেটা দিতে পারো না কিসের নোট ওই তো ওখানকার যা লিখে হবে নোট দিয়ে দিবো না তুমি কমাও আমি আরে জানি। ঠিক আছে কমে দিচ্ছি চুপ থাকো তাহলে কম পড়াবো না কম পারবে কম পড়া দেবে কম পড়াবো বলছি তো। এই শোনো ব্যাপারটা হচ্ছে যে জীব বৈচিত্র্যের সংরক্ষণের দুটো উপায় আছে মনে করো রয়্যাল বেঙ্গল টাইগারকে যদি আমি সংরক্ষণ করতে চাই রয়্যাল বেঙ্গল টাইগারকে সুন্দরবনের মধ্যে সংরক্ষণ করতে পারি ব্যারিকেড ঘিরে দিয়ে অথবা ওখান থেকে লোক মুখ সরিয়ে দিয়ে একটা আর 2 নম্বর হচ্ছে ওখান থেকে ধরে এনে চিড়িয়াখানায় যদি ভরে দিই সেটা একটা হলো তাহলে যখন আমি কোনো জীবকে তার বাসস্থানের মধ্যে সংরক্ষণ করব সেটাকে আমরা কি বলবো ইন সিটু সিটু মানে বাসস্থান ঠিক আছে আর যখন আমি ওটাকে ধরে এনে কৃত্রিম পরিবেশে বাঁচাবো সেটাকে আমরা কি বলবো কি বলবো বলো বলো এক্সিটু এক্স সিটু ঠিক আচ্ছা এবার শুনো ব্যাপারটা হচ্ছে আমি তো বাঘের ক্ষেত্রে বললাম যদি মাছের ক্ষেত্রে হয় তাহলে কি হবে সমুদ্র থেকে ধরে এনে অ্যাকোয়ারিয়ামে রাখবো তাই তো এক্সিটু এক্সিট আচ্ছা এবার চলে আসে পরেরটা
এর সুবিধা এবং অসুবিধা কিছু আছে। যেমন সুবিধা হচ্ছে, দেখো ইনস্টিটিউট সুবিধাতে আসি, বিবর্তনের ধারা অক্ষুণ্ণ থাকে, মানে যদি প্রজন্ম ক্রম পরপর চলতে থাকে, ধরো বাঘের যে বাচ্চা আছে, বলো না বাঘের বাচ্চাকে শিকার শেখাতে হয় না, হ্যাঁ কিন্তু যদি চিড়িয়াখানার বাঘের বাচ্চা জঙ্গলে ছিল তো বাঘ শিকার হয়ে যাবে, কারণ সে তো জানে না শিকার কি করে করতে হয়, হ্যাঁ তাই তো। কিন্তু জঙ্গলের বাঘের বাবা মা কি করে তাকে শিকার কত পেজ শেখায়। পড়াচ্ছ? ঠিক আছে 129। তো এই হচ্ছে প্রথম, বংশধারা কি অক্ষুণ্ণ থাকবে। এক নম্বর হচ্ছে জীবিবর্তন। আসো আর এবার চলে আসে বৃহৎ অঞ্চলের জুড়ে দাদা চলাফেরা হচ্ছে করতে দেখ। পারে। আচ্ছা সকল এখান থেকে জীবের শুরু। সঙ্গে মেলামেশার সুযোগ পায়। এখান অসুবিধা থেকে কি এখানে বলতো, শেষ। প্রত্যেকটি জীবের পৃথকভাবে যত্ন নেওয়া যায় না। এটা তো আমি বাঘ সংরক্ষণ করছি মানে অন্য জীবগুলোকে মেরে দেবো তা তো না, সবাইকেই তো বাঁচিয়ে রাখতে হবে। 2 নম্বর হচ্ছে কি সবল জীবেদের দ্বারা দুর্বল জীবেরা আক্রান্ত হতেই পারে, যেমন গন্ডার বাঘকে খোঁচা মারতে পারে, সাধারণত এটা হয় না। পরেরটা চলেছে জাতীয় উদ্যান। আচ্ছা তাহলে এবার শুনুন, ইনস্টিটিউটের মধ্যে কতগুলো বিশেষ জায়গা আছে মনে রাখবো, 4টে। কোথায় আছে মানে বিভিন্ন জঙ্গলকে বিভিন্নভাবে সংরক্ষণ করা হয়েছে, এরকম জায়গাটা হচ্ছে 4টে। কি কি আছে, সর্বপ্রথম জাতীয় উদ্যান ন্যাশনাল পার্ক, যেমন হচ্ছে আমাদের কর্বেট একটা ন্যাশনাল পার্ক। উদাহরণ হচ্ছে দেখো আমাদের পশ্চিমবঙ্গে একটা দেশ, দেখো গরুমারা জাতীয় উদ্যান, জলদাপাড়া জাতীয় উদ্যান ইত্যাদি। আর ভারতের হচ্ছে উত্তরাখণ্ড কর্বেট। আচ্ছা সংরক্ষিত প্রাণী গরুমারাতে কি থাকে, গরু থাকে না, গন্ডার থাকে। কোথায় কোথায়? আর এটা হচ্ছে কি সিঙ্গলিলায় কি থাকে, রেড পান্ডা থাকে, বার্কিং ডিয়ার থাকে, আর প্যাঙ্গোলিন থাকে। প্যাঙ্গোলিন জানো তো, বার্কিং দিয়ে মানে ঘেউ ও বড় একদম বাড়ি যাওয়ার দরকার আছে বাড়িতে। তুই খাচ্ছ নাকি? কোথায় গান কি মা? কে তো না, এমা কাজে কাজে চোখে জল যাবে তুমি পড়া কমাবে, অনেক পড়া আছে। এটা আমি পরে তোমাকে বলে দিচ্ছি। 131, 132 কথা শেষ করুন। না 31 দাও, বিরাট পড়া। দুটো মাত্র দুটো আরে পরের দিন এর তুই এই ইয়ে করছিস, এই আমার চ্যাপ্টারটা কটা শেষ পড়া করতে থাকে হবে। স্কুলে পড়া থাকে না, বাড়ি যাবো। পড়া বেশি হয়ে রোজ প্রাইভেটে যাই বই দাও। তাহলে তুই সব কোশ্চেন করিস? হ্যাঁ কত করিস? লিখিস? বুঝিস না। ভাই আত্মা না কানে পড়িস নাকি তুই? ভাই কবে করতে হয় আমাকে? হাতে দেখিয়ে দে। বলেছিস নাকি ওই লিখিসে তো ওই দেখি না দেখি না দেখিয়ে। না যেদিন আমরা যেটা একটু বেশি পড়ি হবে সরি নাই সবাই তো লেখা আচ্ছা কালি থেকে যতটা হ্যাঁ। কালি রে দেখে কালি রে ওইটা জোরবে আমাকে। ওরে বাবা রে মানে এক রিভিশন দিতে আরে কাজ করবো না, আজকে অল্পই পড়বো। ও, অনেক। আজকে শোন, আজকে শুধু 131 পাতা নিচ পর্যন্ত পড়বো। আমি ওটাই দাও, বিরাট পড়া দিয়ে দিচ্ছি তুমি। এই বক্সে শেষ পর্যন্ত। এইটুকু তাকালে না কত শেষ করে ওই তো বক্সে শেষ পর্যন্ত থাকে। না এই এই শুধু পর্যন্ত দেওয়া নাকি? সত্যি একটু পরের দিন হবে নাকি? হ্যাঁ হ্যাঁ, একটু পরের দিন হবে? এক্সিট পরের দিন এক্সিট পড়তে শেষ করবো। ও দা কত ওই বক্সে শেষ পর্যন্ত। এখানে শরীরকে এত বড় ধোকা দিল, ধোকাটা আমি নিতে পারছি না। সত্যি কি না রে না ধোকা কোথায়? ধোকা সে ধোকা না তো। কিছু মানে কিছু কিছু। ওই ধোকা এই যে আমাদের অপারেশন এবার অপারেশন আছে। সহ্য করা যায় না। ওরা আমাদের চেনাশোনা সবচেয়ে কাছের অভয়ারণ্যের নাম কি? দিয়ে আমাদের ওরা চেনাশোনা জাতীয় উদ্যানটা হ্যাঁ, পড়িয়েছ? এই তো বেছড়ারি। ওরা জাতীয় উদ্যানটা পড়িয়েছ? জাতীয় উদ্যানই তো পড়ানো। এই জাতীয় উদ্যান কিভাবে কি করব? দুটো করে আচ্ছা, দাও। জাতীয় হ্যাঁ বলো। এই যে জাতীয় উদ্যান, তারপরে সব মুখস্থ দেখো জাতীয় উদ্যান কাকে বলে পড়বা? একটা হয়ে গেল। 2 নম্বরে যে বৈশিষ্ট্য পড়বো কটা, তিনটে বৈশিষ্ট্য পড়বা। হ্যাঁ। আচ্ছা এরপরে হচ্ছে আচ্ছা হ্যাঁ বল ওরা চলো আমার কথা বলছি কি, বৈশিষ্ট্যগুলো 3টে করে করলাম আর উদাহরণগুলো 3টে দিলাম। হ্যাঁ এগুলো আচ্ছা প্রত্যেক উদাহরণে লাইন থেকে দাঁড়িয়ে তুমি থাকবে। কোশ্চেন অনুসারে বলো তাহলে কোশ্চেন কি করে কোশ্চেন। 3টে করে দিলেই হবে তো? ঠিক আছে। আচ্ছা এরপর চলে যে অভয়ারণ্য। অভয়ারণ্য হচ্ছে বিশেষ ধরনের গাছপালা কয়েকটা পশুপাখিকে সংরক্ষণ করা হয়। 10টা question করে বৈশিষ্ট্যটা সব থেকে ইম্পর্টেন্ট, ভালো করে পড়বা। উদাহরণে কি আছে, পশ্চিমবঙ্গে বেথুয়া বাড়ি দিয়েছে, ভালো লাগলো। আচ্ছা রায়গঞ্জের কুলিং বার্ড স্যাংচুয়ারি। কুলিক বার্ড স্যাংচুয়ারি মানে কি? বার্ড মানে কি? পাগি পাখি। তাহলে পাখি সংরক্ষণ করা হয় ওখানে, ঠিক আছে। আচ্ছা এরপর চলেছি বেথুয়া রোডে হরিণ, সজারু, ঘড়িয়াল। ঘড়িয়াল মানে কুমির, এক ধরনের কুমির। এটা ঘুরাই তো কেন তুই সব খুঁজে পাস বল ঘুরে গেছে ও। ঠিক আচ্ছা আছে চলে ওটা করে দাও। সংরক্ষণ ওই উপরে বনাঞ্চল। ফোন করছি তো করতে পাচ্ছি। করে আচ্ছা সংরক্ষিত বনাঞ্চলে আছে। সংরক্ষিত বনাঞ্চল মানে কি? এটা এলাকা। এলাকার মধ্যে কি আছে, বন জঙ্গলকে সংরক্ষণ করা হচ্ছে। যেমন হচ্ছে কি বলতো, পশ্চিমবঙ্গের বৈকুণ্ঠপুর, অন্ধ্রপ্রদেশের কোন্দাপাল্লি, আর এটা হচ্ছে কি সংরক্ষিত প্রাণী। বৈকুণ্ঠপুরে রাখা হয়েছে হাতি, কোন্দাপাল্লিতে রাখা হয়েছে চিতাবাঘ, কুকুর কত বেশ 131 সংরক্ষণ করতে। আর 131 হচ্ছে সমরহরি 30 সমরহরি পেজ নাম্বার 131। এগুলো মুখস্থ জিনিস। হ্যাঁ এখানে এই বোঝানোটা আমি কি বোঝাবো বলো? বায়োস্ফিয়ার রিজার্ভের ব্যাপারটা ইম্পর্টেন্ট হচ্ছে বায়োস্ফিয়ার রিজার্ভ। বায়োস্ফিয়ার রিজার্ভ মানে কি বলতো, একটা বিরাট বড় বনাঞ্চলকে সংরক্ষণ করা।
সুন্দরবন চারিদিকে ঘিরে দেয়া। হ্যাঁ চারিদিকে চারিদিকে ঘিরে থাকে না একটা অঞ্চল আছে বলে দিচ্ছি সব কথা শোনো এই, এবার হচ্ছে বায়োস্ফিয়ার রিজার্ভের ব্যাপারটা হচ্ছে যে তারপর দাদা 131 ছকের নিচ পর্যন্ত ছক এইটুকু হ্যাঁ দেখো বায়োস্ফিয়ার রিজার্ভ মানে কি বলতে বিরাট বড় অঞ্চল অনেক বড় অঞ্চল মনে করে সুন্দরবন পুরোটা এটা হচ্ছে কি বায়োস্ফিয়ার রিজার্ভের মধ্যে পড়ে আচ্ছা বায়োস্ফিয়ার রিজার্ভে প্রথমত দেখো ইউনেস্কোর কথা আছে কি লেখা আছে ইউনেস্কো এর মানে কি পুরো আসবে ইউনাইটেড নেশন এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার রিজার্ভ এমএবি বুঝা গেল আচ্ছা বলছে কর্মসূচির অন্তর্গত যে জলজ ও স্থল এই জলজ কি ঠিক আছে যে জলজ ও স্থলজ অঞ্চলের গোটা বাস্তুতন্ত্র যার মধ্যে জীব বৈচিত্র্য সংরক্ষিত তাকে বলে বায়োস্ফিয়ার রিজার্ভ ভালো করে বুঝবো বলেছে যে এমএবি কর্মসূচির অন্তর্গত যে জলজ ও স্থলজ অঞ্চলের গোটা বাস্তুতন্ত্র মানে পুরো এলাকা গোটা বাস্তুতন্ত্র মানে পুরো এলাকা এখানে তো লেখা আছে এমএবি কথার অর্থ কি ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার মানে মানুষের সঙ্গে মানুষকে সংরক্ষণ করবে জীবজন্তুকে সংরক্ষণ করবে কম্পিউটার ক্যামেরা দিয়ে ধরে সাদা কালো বই লিখছি সাদা জায়গাটা কালো আছে। করে এই কারণ লাস্টে দেখো এবার শোনা যে বৈশিষ্ট্যতে চলে আসে তখন লেখা আছে পরিষ্কার তাহলে এটি আন্তর্জাতিক সংস্থা ইউনেস্কো এর এমএবিপি প্রকল্পের দ্বারা নিয়ন্ত্রিত হয় ইউনেস্কো কোথায় আছে আমেরিকা ঠিক আছে না আর কতক্ষণ পড়াবা 10 দিন গেল তো IUCN এর মধ্যে পার্থক্য কি? হ্যাঁ আর চুপ করি UNESCO আর IUCN ইউনেস্কো একটা আলাদা সংস্থা আইইউসিএন একটা আলাদা সংস্থা আইইউসিএন এর ফুল ফর্ম এখানে দেওয়া নেই তোমরা কাজ পারলে কি লিখে নাও এদের? নাম শুনলেই বুঝতে পারবে ইউনেস্কো লেখা আছে ইউনেস্কোর অর্থ কি দেখো লেখা আছে ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক এন্ড কালচারাল অর্গানাইজেশন এডুকেশনাল মানে সারা পৃথিবীর মানুষের এডুকেশন হচ্ছে কি সেটা ভালো করে দেখবেন কালচারাল আচ্ছা সায়েন্টিফিক বিজ্ঞান সম্মত উপায়ে পড়াশোনা করছে কি যারা স্কুলে কম্পিউটার আছে এই সমস্ত ঠিক করে বৈশিষ্ট্যগুলো কটা যাবে তিনটে না তিনটে, তিনটে তিনটে বা চারটে পরে ইন্দ্রটা কতক্ষণ থাকে 5-6 বছর এই আচ্ছা এবছরে যে কালচারাল অর্গানাইজেশন কালচারাল মানে কি সংস্কৃতি রক্ষা হচ্ছে কিনা যেমন পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুলগুলোতে সাংস্কৃতিক অনুষ্ঠানে কেউ দেখো টপ করে নাচে না না। মহিলা বন্ধের কথা হচ্ছে তাই না বা ছেলেরা এই জামা প্যান্ট পরে নাচে না কি করে ধুতি পরে মেয়েরা শাড়ি ওই না, জামা প্যান্ট এগুলো পরে। কালচারাল আমার তো আমার বলি নাচো না পেনটা আগে এবার চলে এসে আইইউসি হ্যাঁ ঠিক আছে আইইউসি তুমি নাচ শিখতে ছোট ভাই ভাই ও তাহলে শিক্ষক দিবসে নাচ শেখাবে হ্যাঁ, আচ্ছা আবার আইইউসি কি ডুয়েট না একটা মেয়েকে নিয়ে ওই তো 9 এর সেই মেয়েটা। না ওই মেয়েটা না ওই স্টেশন নদী কে বললে মেয়ে চলে আসবে কথা শোনো বল না, ঈশানকে মেসেজে দেবে, ঈশানকে মেসেজে দারুণ লাগে। ঈশান আবার কি ওই যে একটু পাগল করে। ও আচ্ছা মেন্টাল তোমাদের কথা আচ্ছা শোনো আইইউসি এর ফুল ফর্ম মেন্টাল মেন্টাল এই কথা আই মানে কি বলতো ইন্টারন্যাশনাল ইউ মানে ইউনিয়ন ফর অফ না ফর সি মানে সার্ভিস না কালচারাল না সেন্টার এ না কনজারভেশন মানে মানে কি? সংরক্ষণ করে ঠিক আছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ এন মানে নেচার লিখে নিয়ে এটা। লিখে নাও না না ছুটে দাও আইএন এটা বই লেখা নেই? না ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন সব তো বোর্ডটা ধরো আমি নিজে তো নিয়ে করছি তুই বোর্ডটা বিছনা এইটা কোথায় যাবে লিখবো আমি মুছে নিই নিচের অংশটা ফর কনজারভেশন অফ কোনটা দাদা এটা আইউসিএন লিখে দিয়েছি তুমি অফ নেচার অ্যান্ড ন্যাচারাল পুরোটার মানে বাপ রে এত বড় হ্যাঁ রিসোর্সেস এতে শর্ট ফর্ম ভালো কি রে ঠিক আছে সে ট্রেনের বগি শেষ হয় না ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার অ্যান্ড ন্যাচারাল রিসোর্সেস মানে ইন্টারন্যাশনাল মানে কি আন্তর্জাতিক ইউনিয়ন মানে সংস্থা ও, আমাদের যখন রিভাইজ করবে বই শেষে তখন আবার এরকম পড়া বুঝে বুঝে পড়াবা রিভিশনের সময় কোনো একটা অংশ তুমি বুঝতে পারলে না সেটা বুঝিয়ে দেবো ফর জন্য তারপরে কনজারভেশন। কনজারভেশন মানে সংরক্ষণ করা হবে কাকে নেচারকে প্রকৃতিকে এবং ন্যাচারাল মানে রিসোর্স এটা ফোনে আসলো না তুমি নামই দিলে কেন তো বললাম যেমন ছিল তেমন থাক থাক আর ও লাগবে না ওটা দেখেছো আসবে কি করে হ্যাঁ ঠিক আছে নেচারাল মানে ওটাই বলছিলাম ন্যাচারাল রিসোর্স
প্রাকৃতিক সম্পদ। ওরে কি লিখিস দাদা? ইউ না আর এর পাশে রিসোর্সেস, এটা ইউ কোনটা কোনটা? রিসোর্সেস সম্পদ। ওই যে ফর ফর কনজারভেশন। ভি না ইউ? কোনটা বি? পেয়েছো বুঝতে? হ্যাঁ, আমি বললাম ভি না ইউ না থ্রি? এটা হ্যাঁ 3 গুণ দিতে ভি, ওটা কনজারভেশন বাংলা 3 লাগছে। হ্যাঁ। হয়েছে। এই আচ্ছা ন্যাচারাল রিসোর্সের মধ্যে কি কি পড়ে বলো তো? প্রাকৃতিক সম্পদের মধ্যে কি কি পড়ে? প্রাকৃতিক সম্পদের প্রকৃতির মধ্যে যা কিছু আছে সব কিছু, সুন্দরবনের মধ্যে যা কিছু আছে সব কিছুকে সংরক্ষণ করবে। 60 আগের দিন কত ছিল? 24 25 আদি কি শুনি বলো। এই মাথা খারাপ হয়ে যাচ্ছে, 60টা প্রশ্ন কি করে লিখবে? না না ওইটা না, অত বছর নেই। ওইটা বৃহস্পতিবারে কি তারিখ কত তারিখ ছিল? ছিল কোন একটা? বুধবারে 17 তারিখ। এই বুধবারে 18 আচ্ছা কি হলো তোর? এরপরে চলে আসছে বায়োস্ফিয়ার রিজার্ভের পশ্চিমবঙ্গে কি হবে? সুন্দরবন হচ্ছে অসমের মানুষ উড়িষ্যার সিম্পলি আর কত দূর পড়াবা? সিম্পলিফাই 22 তারিখ ছিল। বায়োস্ফিয়ার রিজার্ভ হয়েছে 4টে পরের দিন পড়া মুখস্থ করে আসবো না। সে তোমার পার্সোনাল। তুমি বলেছো পড়া দিবা না, তাও দিছো। আমি বলছি পড়াবো না, আর জনগণের দাবিতে পড়ালাম। আমি তো বললাম তুমি কি বলেছো পড়া দিবা না? 22 তারিখ ছিল। তুমি বলেছো পড়াবো না। আমি পরের দিন আবার ঠিক করতে না করবো না। তুমি কি বলো? যাই হোক, ঠিক আছে। আমি পড়ে গেছি আচ্ছা চলো বৃহস্পতিবার। বায়োস্ফিয়ার রিজার্ভের এই যে সরকুমার 22 ছিল। হয়েছে 22 তারিখ। এই বকে তো খুব। আমার দাগানো আছে। আগে বৃহস্পতিবার। আচ্ছা আমি ক্যালেন্ডার থেকে তোমাকে জানাবো কোনো, হ্যাঁ হচ্ছে 22 তারিখ হতে পারে না, দুদিন কি হ্যাঁ করে? 22। দুদিনই তো হচ্ছে, আমি তাই তো বলছি। আজকে 23 শনিবার, 24 শুক্রবার, বৃহস্পতিবার এ ছিল। কি রে? আমি কোনো দেখে না, এই তো। এই আজ কত তারিখ? আজ 24 23 24 24 কোন একটা বায়োস্ফিয়ার রিজার্ভের অনেকগুলো অংশ থাকে, সবার ভেতরে একটা অংশ থাকে যাকে বলে কোর। যাকে বলা হয় কোর। কোর হচ্ছে একটা কেন্দ্রীয় অঞ্চল যা আইনগতভাবে সংরক্ষিত এবং মানুষের অনুপ্রবেশ নিষেধ। এই অঞ্চলে জঙ্গলের মধ্যে, আচ্ছা এখানে কিন্তু ব্যারিকেড দেওয়া থাকে না, এটা নির্দিষ্ট করা থাকে। যেমন আমরা নদিয়া জেলা আর তা পশু পাখি ওই নির্দিষ্ট এলাকার বাইরে যেতে পারবে না? পশু পাখি তো যেতে পারবে, মানুষ যেতে পারবে না। না, ওই তাহলে ওই এলাকার বাইরে যেতে পশু পারবে পাখিদের জন্য আইন কাজ করে, বলো বাঘকে তুমি আইন শেখাবো? এটা বলছি না। তুই বলছো একটা নির্দিষ্ট জায়গা আছে, হ্যাঁ, তার পাশেও যে ওই বন মানে হ্যাঁ ওগুলোর মধ্যে যেতে পারবে, ওগুলোর মধ্যে সরকারি হ্যাঁ নিয়ম- আইন শেখালে শিখবে। ওর মধ্যে মানে ওই তোমার এরিয়ার মধ্যে যদি মানুষ না যায়, বাদ বাকি মানুষ যেতে পারবে না, অন্য কিছু যেতে পারবে। কে বলে? বাদ বাকি জায়গাটা যাই, যেটুকুনি এরিয়া করা আছে ওর মধ্যে যদি না আমি পুরোটা পড়িনি, বুঝতে পারবো। আর কে বলে বাঘ আরে আইন কোর শিখবে? এরিয়া মানে কি বলে হলো? আইনগতভাবে সম্পূর্ণ সংরক্ষিত এবং মানুষের অনুপ্রবেশ নিষেধ, মানুষ এখানে প্রবেশ করতে পারবে না, বুঝছে? আচ্ছা এর পাশে একটা অঞ্চল থাকে, যে অঞ্চলের মধ্যে মানুষ বাড়িঘর তৈরি করতে দু একটা পারে, ঠিক আছে? কিছু মানুষ এখানে বাড়িঘর তৈরি করতে বসত বাড়ি থাকতে পারে। এই অঞ্চলটা বলছে বাফার অঞ্চল। কি বলা হচ্ছে? বাফার কাকে বলে বলো তো? তাই না? ট্রেন দেখেছো? হ্যাঁ ট্রেনের সামনে দেখো দুটো তরমুজের মতো থাকে, হ্যাঁ ওগুলো হচ্ছে বাফার। ওগুলো স্প্রিং লাগানো থাকে। একটা ট্রেন যখন অন্য ট্রেনে ধাক্কা যখন মারে, মানে ধরো যখন জুড়ছে দুটো বগিকে জোড়া হচ্ছে, তখন ওই যে ধপাস করে ধাক্কা খায়, দিয়ে ঠিক জায়গায় চলে আসে। চুম্বক তো থাকবে কত পেজ পড়াচ্ছো? 139 130। বুঝতে ওগুলো বাফার, মানে বাফার অঞ্চলে কিছু না সংরক্ষণ। তুমি যেটা বললে এখানকার বাঘ হরিণ যদি এখানে চলে আসে কোনো ক্ষতি নেই, দু একটা আসবে, বেশি তো আসবে না। আর এই জায়গাগুলো তৈরি করা এইভাবে থেকে যে বাঘ কোথায় ঘুরে বেড়ায় সেই অঞ্চলটাকে কোর করা হয়। কোথায় পড়াচ্ছ এখন? ছবি বলে বুঝছে? আচ্ছা এবার বাফার হয়ে গেল। বাফারের পরে একটা অঞ্চল থাকে যাকে বলা হয় কি ট্রানজিশন অঞ্চল। কি বলা হয়? ট্রানজিশন মানে কি? বলে ভিডিও দেখেছো না সবাই ইউটিউবে? ভিডিও বা বিয়ের ভিডিও দেখেছো? দেখো যে বিয়ের ভিডিওতে ভালো বোঝে, ফটো থাকে। ধরো একটা ফটো আছে গায়ে হলুদের ফটো, তারপরে ফটো কি গায়ে হলুদে মিষ্টি খাওয়াচ্ছে, হয় কি প্রথম ফটোটা চলছে 5 সেকেন্ড তুমি দেখলে, তার ফটোটাকে আমি কুচুর মুচুর কেটে মেটে যাই, দ্বিতীয় ফটো চলে আসে না, ওই মাঝখানে যে ঘটনাটা ঘটলো, অ্যানিমেশন ঘটলো, এটাকে কি বলা হচ্ছে? ট্রানজিশন। ওটাকে ট্রানজিশন মানে কি? এইদিকে হচ্ছে পুরো বসতি অঞ্চল, এদিকে কি বসতি অঞ্চল, এদিকে পুরো জঙ্গল, এই মাঝখানটাকে হালকা বসতি হালকা জঙ্গল, এটাকে কি বলা হচ্ছে? মাঝখানটাকে ট্রানজিশন। বুঝে গেল? মানে এখান থেকে তুমি যদি সাইকেল নিয়ে আসো বা গাড়ি নিয়ে আসো বুঝতে পারবো, আস্তে 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 জঙ্গল কমছে, বাড়িঘর বাড়ছে, এটাকে কি বলা হয়? ট্রানজিশন অঞ্চল। বলছি এই অঞ্চলের এটি সবচেয়ে বাইরের অঞ্চল যেখানে স্থানীয় মানুষ বসবাস করতে পারে। দু একটা বাড়িঘর এখানে বানালে বানাতে হবে। সবথেকে বেশি মানে বাড়ি বানানো হয় কোন আর অঞ্চলে? কোরের মধ্যে যদি কেউ ঘুরে যায় ভুল বসে
কোরের মধ্যে পশ্চিমবঙ্গে। কোরের মধ্যে তো ঢুকতেই হবে যারা ডিস্ট্রিবিউটিং থাকে তাদের বাড়ি করা থাকে এখানে আমি বলো কোথায় বহু ছিলাম? উঁচু বাড়ি করে। পশ্চিমবঙ্গের ওই জি ডিসপ্লে সামনে একটা বাড়ি আছে না ওই বাড়ি একটা বাড়ি ওই ঝোল কিন্তু না। অন্ধকার অন্ধকার টাইপের তারপর পুলিশ প্রথম থেকে বলে দেবে তারপরে এদের চাকরি করে দেখা গেল কোনো পুলিশ দেখা গেল সে ভুলবশত ঢুকে আমি গেল কিন্তু এরিয়াটা ওই বুঝতে কথা পারলো বলছি না, সড়ক বলছি। তারপরে ভিতরে যাওয়ার পর সবাই খোঁজ পেলো তখন কি করবে সবাই জেলে বন্দি করা সবচেয়ে হবে বেশি বাড়ি অনেক কোথায় নেই? তারপর জন্য পশ্চিমবঙ্গে চলবে। জি ডিসপ্লে আইন লেগে যাবে যে এত ধারাবাহিক তাকে জেলে ভর্তি করা বাড়ি বাড়ি সে তো পশ্চিমবঙ্গে নদীয়া জেলা রাজ্য না বুঝে মানে কি পশ্চিমবঙ্গে নদীয়া জেলা রাজ্যে এই কেমন কথা ও মা ওরা ওমা সে বলে ওমা আচ্ছা শোনো ব্যাপারটা হচ্ছে ও যদি যায় রাস্তা দিয়ে যাবে এর ভিতরে রাস্তাও করা থাকে রাস্তা করা রাস্তা দিয়ে যাবে রাস্তা পরিষ্কার লেখা থাকবে যে এই অঞ্চলে এরকম যাবেন না এখন আমি মূর্খ আমি ওরা বুঝি কোনো না। হেলিয়ার মাঠে দিয়ে তাই দেখো তো ওখানে কাজ করেছে কিনা দেখো দেখে বাঘের চামড়া খুলে নিয়ে চলে এসছে এবার তো আমি জানি না এখানে বাঘের চামড়া খুলে নাকি এটা বলছি দাদা ওটা কথা বলতাম আমি মনে দেখছো তোমার লিঙ্গ চেঞ্জ করে দিল সে মা আমাদের কি করে হ্যাঁ তোমার লিঙ্গ চেঞ্জ করে দিল দাদা ওটা কেমন হলো কি হয়েছে তোমার লিঙ্গ চেঞ্জ করে দিছে সে সে না বুঝতে পারে ঠিক আছে মা মা হয়ে গেলে কি করে তুমি ওকে বিয়ে করলো কে কিন্তু এরা আমি জানি তো এই মোটামুটি বুঝতে পারলাম পার্থক্যটা বোঝা আর বাচ্চা কত বছর ঠিক আছে, এই পাঁচশো অঞ্চলগুলোর বোঝানো মধ্যে যাবে। কোন অঞ্চলে সবথেকে বেশি বাড়ি থাকে? লাস্ট এটা ট্রানজিশন লোক ভাবে আচ্ছা দাদা বিয়ে আচ্ছা দেখি বাফার অঞ্চলে কিন্তু দু একটা বাড়ি থাকতে পারে অসুবিধা নেই সেটা জিজ্ঞেস করছিলাম আর ওরা কিসব এ আমার দেখো, বাড়ির সম্বন্ধে দেখো এই যত আচ্ছা, খবর কোর বেরোয় অঞ্চলটা কোর বাড়ি ছিল না না? কোর একদম ভেতরে এখানে কিছু তা আমাদের বাড়িতে বাড়ির বেশিরভাগ না বুঝলাম শুনে দেখবা সুন্দরবন বলছি। যারা সুন্দরবন বলে না সুন্দরবনের স্কুলগুলোতে পাঠালে বাঘের ভয় সেই স্কুলগুলোই বাফার অঞ্চলে এখান থেকে বাঘ বেরিয়ে চলে আসে আরেকটা হয় দেখবা সুন্দরবনে বলে যে বাঘের আক্রমণ লোকের বাড়িতে ছাগল খেয়ে গেছে কিন্তু এই বাড়ির লোকগুলো কেন এদের বাফার অঞ্চলের মধ্যে বাড়ি কোর অঞ্চল থেকে একটু ধরো একটুখানি কাছের মধ্যে বলছে যে এইখানে কোর অঞ্চল আমি সাইডে বাড়ি বানাবো একবারে জানলে ভিউ দেখবো বাঘের এর বাড়িতে ছাগল খুঁজে ছাগল খেয়ে যদি চল যায় ভিউ 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 মানে বলে View, রাস্তার সাইডে বাড়ি live করবো view। রাস্তার গাড়িতে করে বলে ভিউ দেখা দরজা খোলা থাকলে ভিতরে ঢুকে গেল লাইভ ভিডিও এই এই যে Live। বাফার অঞ্চলে যারা বাস করে না ওই একদম জীবনাতে করে বাস করে করে কি করে সব হয়ে এই যাবে অঞ্চলগুলো হ্যাঁ? এই অঞ্চলগুলো কোথায় আছে? সুন্দরবনে আছে বলতে এটা কিন্তু মানে কয়েকশো কিলোমিটার অঞ্চল জুড়ে তুমি যদি ভাবো একটুখানি আমার বাড়ি আর পাশের বাড়ি তা না অনেক বড় অঞ্চল। আরে এটা বাংলার কি মাস ভাদ্র মাস দুর্গা পুজোর সামনে এটা কি মাছ এটা ভাদ্র মাস তাহলে মোটামুটি বোঝা গেল না, ওই বাড়ি গিয়ে পড়ে নেবো এই মাসটা তোমাদের হচ্ছে কোশ্চেনটা কত আমি বুঝতেই পারিনি এটা হ্যাঁ, কি বলো। বলবি সবটা ছকটা একবার পড়ে নাও তাহলে লেখা আছে বলো, অভয়ারণ্য বলো, জাতীয় বলো। উদ্যান আছে সংরক্ষিত বন মানে কি বলতো বায়োস্ফিয়ার কিন্তু না সংরক্ষিত বন আর বায়োস্ফিয়ার কিন্তু আলাদা। ভাদ্র মাসে আরেকটা নাম কেন বলো কি আলাদা? হ্যাঁ বলো কি আলাদা? সংরক্ষিত বন ছোট অঞ্চল আচ্ছা সুন্দরবন যেটা বলা হচ্ছে না সুন্দরবনের মধ্যে সব কটা আছে মানে সুন্দরবনের মধ্যে সুন্দরবন জাতীয় উদ্যান আছে সুন্দরবনের মধ্যে সুন্দরবনের অভয়ারণ্য আছে সুন্দরবনের মধ্যে সংরক্ষিত অঞ্চল আছে সুন্দরবন গোটা নিচে বায়োস্ফিয়ার মানে বায়োস্ফিয়ারের মধ্যে সব কটা অঞ্চল পড়েছে আচ্ছা দাদা আমি বলি, পরে যেমন বেতোয়াডাবাড়ি হচ্ছে হিসাব মতো অনেক ছোট জায়গা বেতোয়াডাবাড়ি কি অনেক ধরনের ছোট জায়গা যদি সুন্দরবন এত বড় হয় বেতোয়াডাবাড়ি এইটুকু তাহলে একে কি আমি বলবো কি ওখানে আবার কোর অঞ্চল বানাও বাফার বানাও একে টোটাল পুরো ব্যারিকেড দিয়ে ঘিরে দাও এর মধ্যে যা আছে থাক বুঝা গেল সুন্দরবন তো ওইভাবে ঘিরে যাবে না সুন্দরবনে অর্ধেক বাংলাদেশে এখনো বলে বাংলাদেশে চলে গেলে ভিসা নিয়ে যায় বাঘগুলো আমার ভিজে গলা শুনে সুন্দরবন বাংলাদেশ গলা শুনে ছিল না এ পাগল বলে আর কতবার পাগল বানাবো আমাকে দাদা এই যে ওরা। গঙ্গা নদী দেখো গঙ্গা নদী শোনো শোনো মুর্শিদাবাদ এই কত এখানে ফারাক্কা ব্যারেজ এদিক থেকে গঙ্গা এদিকে চলে গেছে এদিক থেকে আমাদের ভাগীরথী হুগলি এখানে আমাদের বাড়ি এখানে শান্তিপুর বুঝতে পেরেছো এবার এইদিকে এই মাঝখানে অঞ্চলটা প্রদীপ্ত আর এইখান দিয়ে বর্ডার তাহলে এই সুন্দরবন তৈরি হচ্ছে এইখানে দাদা আর্ধেক এদিকে আর্ধেক এদিকে। বাঘের গলায় কি আছে আইডেন্টি কার্ডের মতো সেই ভিজা ঝুলে রেখে দিতে থাকে বাঘ ওই পারে গেলে যায় ধরা পড়বে ওটা তো আমাদের দেশে না অনেক দেশেরই আছে আছে? হ্যাঁ, তো আমাদের একা দেশ অন্যান্য অনেক যে বর্ডারই নেই একটা মায়ের চোট পুঁতে ধুয়েছে একবার লোক ওদিকে ঝাঁপ মার ওরা এই তো 4 মিনিট আগে চলে এসেছে ভবিষ্যতে হ্যাঁ হ্যাঁ আচ্ছা দেখো কি বুঝলাম না বুঝতে হবে না আরে ছুটে দাও আচ্ছা পার্থক্যটা যা যাবে বুঝে নাও হ্যাঁ ওটা দেখো এক নম্বর বলছে কি বৈশিষ্ট্য বলছে অভয়ারণ্যের বৈশিষ্ট্য কি যে সংরক্ষিত অরণ্যে বন্যপ্রাণীর নির্ভয়ে
বিচরণ করে, স্বাধীনভাবে খাদ্য গ্রহণ করে ও বৃদ্ধিপ্রাপ্ত হয়ে প্রজনন কার্য সম্পন্ন করে তাকে বলা হয় কি অভয়ারণ্য। যেমন বেতরবাড়ি। জাতীয় উদ্যান কি বলছে, যে অরণ্য কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন, কেন্দ্র সরকারের, অভয়ারণ্যের তুলনায় অনেক বড়, যে বনের মধ্যে প্রাণী হত্যা, গাছ কাটা, মাছ ধরা বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ, তাকে জাতীয় অরণ্য বলা হয়। সংরক্ষিত বন মানে রাজ্য সরকারের নিয়ন্ত্রণ। আচ্ছা, জাতীয় উদ্যান আর সংরক্ষিত বন অনেকটা একই রকম। জাতীয় মানে কি কেন্দ্র সরকারের, আর হচ্ছে সংরক্ষিত বন হচ্ছে রাজ্য সরকারের। বুঝতে পারছো তো? নিয়ন্ত্রণাধীন যে অরণ্যে, অভয়ারণ্য? হ্যাঁ, অভয়ারণ্য? অভয়ারণ্য হচ্ছে কি বলতো, দুটোরই মিলিত হয়তো হবে, রাজ্য আর কেন্দ্র। রাজ্য কেন্দ্রের সঙ্গে। আচ্ছা, যে অরণ্যে সাধারণের প্রবেশ নিষেধ কিন্তু গবেষণার উদ্দেশ্যে অনুমতি সাপেক্ষে প্রবেশ করা যায় তাকে সংরক্ষিত বন বলে। যেমন হলো, তোমরা যদি ফরেস্ট নিয়ে পড়াশোনা করো, তা তোমাকে জঙ্গলে ভিজিট করতে হবে, তখন তুমি দেখবে সাধারণ মানুষ যে অঞ্চলে তোমাকে নিয়ে যাচ্ছে না, তোমাকে সেই অঞ্চলে নিয়ে যাওয়া হবে গাড়ি করে, আলাদা করে স্পেশাল ভাবে। সেই সুবিধাটা তোমরা পাবো। বুঝতে পেরেছো? এই হচ্ছে পড়াশোনার একটু সুবিধা। নিয়ন্ত্রণে আছি, কেন নিয়ে যাবে? তুমি রিসার্চ যাচ্ছ, তখন তুমি বাদ কাজ দিতে। শিখতে যাচ্ছ যে হ্যাঁ এইভাবে কাজ করা হয়। কি কাজ? প্রজেক্টের নাম হচ্ছে, স্কুলে যে প্রজেক্ট আছে না, তুমি যদি ফরেস্ট্রি নিয়ে পড়াশোনা করো, তোমার ফরেস্টের মধ্যে ঢুকে কিছু কালেকশন থাকবে, কিছু ছবি টবি থাকবে, সায়েন্সের পার্ট? সায়েন্সেরই পার্ট। ঠিক আছে, ফরেস্ট্রি সায়েন্স হয়, আগে অনেক কিছু আছে, ভাগ হয়ে যাবে। আমাদের এখানে সাবজেক্ট আছে না, সন্দেহ আছে, তাই তো? এবার তুমি গেলে, তোমাকে নিয়ে যাওয়া হলো, তুমি ফোনে ছবি তুলে নিয়ে চলে এলে, এরকম কিছু হতে পারে। এখন তুমি বলে না আমি ইন্টারনেটে ডাউনলোড করে চিপকে দেবো, সেটা আলাদা পার্সোনাল বিষয়। তুমি গেলে পারমিশন পাবো, তোমাকে যে সার্টিফিকেট দেখবে তো পারমিশন দেবে, হ্যাঁ আসো, অসুবিধা নেই। তো বলে দেবে যে বাঘের থেকে দূরে থাকবো, লোকে যদি কিছু হয়ে যায়? কিছু হয়ে গেলে তো তোমাকে বলতে হবে তাহলে আমাদের সঙ্গে চলুন, আমাদের গাইড করুন, ওরা গাইড করবে। করতে হবে। আর ছেলেগুলো একারা লাঠি নিয়ে চলে যায়। ওদের কিছু করে না? হ্যাঁ, যাদের ওই গাড়ি- ওরা সাবধানে থাকে। অনেক কিছু। ওরা বোঝে কখন আসছে না আসছে। হ্যাঁ, বুঝলি। ওরা গন্ধ পায়, ওরা কুকুর। বাথরুম আছে। এই ওরা তো ভাত হচ্ছে, জমে। দক্ষিণকায় কেবল না না, বলছিল, ওরা আমি যেমন শুনতে সুন্দরবনে পাচ্ছি কাকার মাইন্ডের কথা। সুন্দরবনে তো যারা এই মধু দক্ষিণকায় পাড়তে যায়, হচ্ছে কুকুরের তারা নাম। ম্যাক্সিমাম যারা শুনে, যদি তোমরা জেনে থাকো দেখো মাথার পেছনে মুখোশ পড়ে যায়। হ্যাঁ। কেন পড়েছে? বাঘ সামনে থেকে হামলা করে না। বাঘ শুনেছো, হরিণের সামনে দৌড়াচ্ছে, হরিণও আসছে, বাঘও আসছে। এবারে বাঘ পেছনে দৌড়ায়। বাঘ হচ্ছে পেছনে দৌড়ায়, মানে তোমার যদি মুখ ঘোরা থাকে, তোমার পেছন থেকে ঘাড়ের উপরে খাবো, মানে ধাওয়া বসাবে আর কি। সামনে থেকে এসে বলবে চলো ডিনার আজকে রেডি, ওরা হবে না কিছু, যা হবে মানে বাঘ হচ্ছে পেছন থেকে এসে, সামনে থেকে ঘুরে গেলে সামনে না, বাঘ বাঘ পালিয়ে যাবে। হ্যাঁ? তুমি ধরো হা করে এরকম হাত তুলে ফেললে, বাঘ আমার থেকে ভয়ানক প্রাণী, বাঘই পালিয়ে যায়। সত্যি? বাবা। ওরা আওয়াজ করে ধামা টামা নিয়ে যায়, বুঝলে তো, ধামা ঢাকঢোল নিয়ে যায় মধুপাত থেকে, রুম ধাক্কা বাজে, বাঘ হয়ে পালিয়ে যায়। কোনো সময় বাঘের যখন খিদে প্রচন্ড থাকে, ও ঢাকঢোল থাক, ঢাক এটা দৌড়ে আনি খাবার, তারপরে দেখছি। তুমি কি করে বুঝলে সব বলে? এগুলো খবরে দেখায়, মানে খবরকে এইভাবে বলে। বই দেখিস না তুই? আচ্ছা, এটা হচ্ছে নিয়ন্ত্রণ, বই এই হচ্ছে বই দেখি। নিয়ন্ত্রণ। ভালো করে দেখো, অভয়ারণ্য হচ্ছে রাজ্য সরকারের নিয়ন্ত্রণাধীন, জাতীয় উদ্যান কেন্দ্র সরকারের, সংরক্ষিত বন রাজ্য সরকার। আয়তন, জাতীয় উদ্যান অনেক ছোট, জাতীয় উদ্যান অনেক সবথেকে বড় পরিসরের হয়, সংরক্ষিত বন আয়তন জাতীয় উদ্যান অপেক্ষা একটু ছোট হয়। পর্যটকের প্রবেশ, অভয়ারণ্যে অনুমতি ছাড়া প্রবেশ নেই, কোনোটাতে অনুমতি ছাড়া প্রবেশ নিষিদ্ধ, সবকটাতেই প্রবেশে যায় না, কিন্তু জাতীয় উদ্যান যেহেতু অনেক বড় জায়গা, প্রবেশ করতে দেয়। লাস্ট উদাহরণ, পশ্চিমবঙ্গের বেতুয়াডাড়ি, উড়িষ্যার ভিতরকণিকা। না, আমার ওইভাবে পড়ে নেবো বাড়িতে একা। আর ওপর নো, ছাড়ো তো। চলো আজকে তাহলে এইটুকু। ধন্যবাদ। ঠিক আছে, ইয়ে আছে দাদা। হ্যাঁ।